সকালের ক্লাসে এটা ফেস, আপনারা কি সকালে ক্লাস করে আসছেন কেউ? হ্যাঁ এইমাত্র জি করে ম্যাম, আসলাম। 10টায় ক্লাস করলাম। আচ্ছা, আপনাদের টিচার কি এমন কিছু হয়েছে যে রেকর্ডিং এ প্রবলেম হয়েছে, টিচার বলেছে হ্যাঁ রেকর্ড? ম্যাম, হ্যাঁ হ্যাঁ। রেকর্ড হ্যাঁ করতে পারছিল না হ্যাঁ রোকেয়া ম্যাম। রেকর্ডিং এ প্রবলেম রেক- হয়েছিল আহ, রুকে ম্যাম। তারপর আচ্ছা ঠিক অনেক আছে, আই এম ফেসিং দ্য সেম প্রবলেম। সো এই জন্যই বললাম যে প্রত্যেকটা টিচারেরই প্রবলেমটা ফেস হয়েছে। এটা আসলে টিচারের এন্ড থেকে প্রবলেম না, এটা বিডিরেনেরই ওই যে লিঙ্ক গুলো জেনারেট হয়েছিল সেখান থেকে আসলে প্রবলেমটা ছিল, ঠিক আছে? সো ওই কারণে আমরা যে কেউই রেকর্ড করতে পারছিলাম না। আমি শেষে ওদের কাস্টমার কেয়ারে কল করেছিলাম, ওরা আমার পুরো প্রবলেমটা দেখেছে, তারপরে ওরা সলিউশনে যেতে পারেনি। পরে আমি নিজে এটা একটা সলভ বের করেছি, নতুন করে লিঙ্ক জেনারেট করেছি। মানে যদি কোনো টিচার, বাকি টিচাররা এই প্রবলেম ফেস করে তাদেরকে বলবেন ইনস্ট্যান্ট যাতে আবার রিসেশনে আমরা যেভাবে বলবেন যে ম্যাডাম এই ক্লাসটা আবার ক্রিয়েট করেন, হুম, আবার নতুন করে যাতে ক্লাসটা ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে নতুন যে লিঙ্কটা জেনারেট হবে, আই হোপ সেখান থেকে আমি আমার প্রবলেমটা ওইভাবে সলভ করে আসছি। মানে খুবই ঝামেলায় পড়ে গেছে, আমি দেখছি রেকর্ড হয় না। কোন রেকর্ড হয় না মানে কি, কোনোভাবে রেকর্ড হচ্ছিল না, সেক্ষেত্রে প্রবলেম না। তো আজকে ক্লাসটা দ্রুত স্টার্ট করি যেহেতু সবাই জয়েন করে ফেলেছেন। অ্যাজ ইউ নো দ্যাট, যে আমি এখন থেকে প্রতি ক্লাসে হচ্ছে ওয়েটিং রুমটা অন করছি। ওয়েটিং রুম অন করার রিজনটা মনে হয় আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছি। সো দ্যাট আমি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে কিন্তু ওয়েটিং রুমটা মানে ক্লাসরুমটা লক করে দেবো। লক করা মিনস হচ্ছে কি, যারা একবার জয়েন করেছেন বা ধরেন জয়েন করার পরে কোনো কারণে নেটওয়ার্ক ইন্টারাপ্ট হয়ে আবার বের হয়ে গেছেন, তারাই আবার রিজয়েন করতে পারবেন, আদার কেউ জয়েন করতে পারবেন না, এই বিষয়টা হবে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে যারা হচ্ছে ক্লাসে এসেই জাস্ট হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান, এই জিনিসটা আমরা কম দেখতে পাবো। আচ্ছা, সবাইকে এখন রিকোয়েস্ট করবো যে চ্যাট বক্সে হচ্ছে নিজের নাম আর আইডিটা দিয়ে দিতে, সো দ্যাট আই ক্যান কাউন্ট ইউর অ্যাটেন্ডেন্স ফ্রম দ্যাট, মানে ক্রস চেক করে ফেলতে পারি। সো আজকে ক্লাসে আমরা খুবই 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 ইজি একটা টপিক নিয়ে কথা বলবো, এবং এটার আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ভালো। সো বাট আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য খুব ইজি হবে। সো আমরা ওই ইজি টপিকটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। এন্ড জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ক্লাস, আফটার কমপ্লিটিং দ্য সেশন আমি আবার একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব, এন্ড ইন দ্যাট ব্রেকআউট রুম আপনাদেরকে আজকে একটা ছোটখাটো প্রেজেন্টেশন মেক করতে হবে। প্রেজেন্টেশনটা মানে হচ্ছে গিয়ে যে জাস্ট নিজেরা আলাপ আলোচনা করে কিছু ইনফরমেশন নিজেরা গ্যাদার করবেন, 5 মিনিট ধরে কথা বলেন। তারপরে আমি ব্রেকআউট রুমটা অফ করার পরে ব্রেকআউট রুম থেকে র্যান্ডমলি একজনকে সিলেক্ট করব। লাইক একটা ব্রেকআউট রুম নিলাম, সেখানে ধরেন তানিম আছে, জাহিদ আছে আর মোহাইমেন আছে। তো ওনারা তিনজন ডিসকাস করলেন টপিকটা নিয়ে ডিসকাস করার পরে যখন আমি ব্রেকআউট রুমটা এন্ড করে দিব, মানে আমি যখন বলবো, আমি র্যান্ডমলি আমি তানিমকেও বলতে পারি, আমি জাহিদকেও বলতে পারি, মোহাইমেনকেও বলতে পারি যে টপিকটা নিয়ে বলবেন। টপিকটা নিয়ে বলার জন্য এই যে বাকিদের সাথে আগে থেকে ডিসকাস করে নেবেন, সো দ্যাট আপনি নিজে থেকে আমার সাথে টপিকটা নিয়ে বলতে পারেন। এবং এটা অ্যাকচুয়ালি আমি আমার একটা ক্লাস টেস্টের মার্কসের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এই কাজটা করছি, যাতে হচ্ছে গিয়ে আপনাদের একটু প্রবলেম কম হয়। কাজ আমি আর একটা ক্লাস টেস্ট নিব, আমার 3টা নেওয়ার ইচ্ছা ছিল, 3 নাম্বার ক্লাস টেস্ট মানে নেওয়ার ইচ্ছাটা এখন কম। তো সেই ক্লাস টেস্টের জন্য হচ্ছে গিয়ে আমি মার্কসটা এইভাবে আসছি। এবং আরো একটা আছে, আপনাদের প্রেজেন্টেশনে যে 10 মার্কস আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট তো আপনাদের জানেন এটি প্ল্যান্টেশনের অ্যাসাইনমেন্ট। সো প্রেজেন্টেশনে যে ব্যাপারটা আছে সেটার মার্কসটা অ্যাডজাস্টমেন্টের জন্য আসলে এই যে ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস গুলো, এগুলোকে আমি স্পেশালি কাউন্ট করব। এবং আপনার যদি মনে হয় যে ম্যাডাম এগুলো কিভাবে কাউন্ট করবেন, আমি এগুলো সবগুলোর জন্য ডকুমেন্টেশন করে থাকি। এন্ড হচ্ছে গিয়ে আপনাদের ডকুমেন্টেশন আমার করা থাকে, এবং হচ্ছে গিয়ে আরো আমার যেটা সুবিধা, আই হ্যাভ রেকর্ডেড ভার্সন অফ এভরি ক্লাসেস, সো দ্যাট আমার কোনো ক্লাস নিয়ে ডাউট হলে যে আমি কতটুকু পড়িয়েছি বা কিছু কিছু বাদ পড়ে গেল কিনা, তখন কিন্তু আমি সাথে সাথে আপনার হচ্ছে রেকর্ডেড ভার্সনটা দেখে নিই। সো ওখানে আমাদের সব রেকর্ড থাকে, সো এই প্রবলেম গুলো হওয়ার কথা। ঠিক আছে, আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? ম্যাম যাদের ক্লাস টেস্ট 1 মিস হয়েছে তাদেরকে কিভাবে অ্যাডজাস্ট করবেন? আচ্ছা, ক্লাস টেস্ট 1 মিস হয়েছে যাদের, থ্যাংক ইউ স্যার, আমি তাহলে এই উইকেন্ডে বসে আপনাদের জন্য কোশ্চেন মেক করে রাখবো, সো দ্যাট আমি নেক্সট মানডেতে আমি আপনাদের একটা ডেট দিয়ে দিব। সেই ডেটে আপনারা হচ্ছেন গিয়ে, ডেট মানে কি, ওই যে আপনাদের যে টাইমিং থাকবে যে টাইমে আমি গুগল ক্লাসরুমে হচ্ছে কি আপনাদের জন্য এই কোশ্চেনটা আপলোড করব, তবে অবভিয়াসলি প্রিভিয়াস সিলেবাসের উপরেই হবে। ওখান থেকে আপনারা হচ্ছেন গিয়ে এক্সামটা দিয়ে দিবেন, শুধুমাত্র যারা মিস করেছেন তাদের উদ্দেশ্যে। নেক্সট মানডে?
নেক্সট মানডে আমি ক্লাসে অ্যানাউন্স করে দিব, ঠিক আছে, যে কোথায় আপনি মানে কবে দিবেন এক্সামটা দিতে পারবেন, এটা দিয়ে দিব। আচ্ছা, মেন্টালি প্রিপারেশন রাখেন। এই উইকে না হলে নেক্সট উইকে কিন্তু আমরা ক্লাস টেস্ট দেবো। নেক্সট ওয়েডনেসডে হয়তো আমাদের সেকেন্ড ক্লাস টেস্টটা হবে, আমরা যতটুকু শেষ করি এটার উপরে নেক্সট ওয়েডনেসডে আমার সেকেন্ড ক্লাস টেস্ট হবে। আমি এটা হচ্ছে গিয়ে আজকে ক্লাস শেষে অ্যানাউন্স করব যে চ্যাপ্টার কয়টা থাকবে এবং কতটুকুর উপরে হবে। ওকে, সো চলে যাই অ্যাবাউট টুডেজ ক্লাস। আচ্ছা, যারা হচ্ছেন কি ফার্স্ট ক্লাস টেস্ট মিস হয়েছেন তাদের জন্য হয়তো এরকম হতে পারে একসাথে দুটো ক্লাস টেস্ট দিচ্ছেন এরকম। হ্যাঁ, মানে একই দিনে হয়তো দুইটা ডেডলাইন থাকবে, এটা একটা হতে পারে। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ডেডলাইন থাকবে বাট একই দিনে ডেডলাইন থাকবে, এরকম হতে পারে। ইয়েস সাইফ, বলেন স্যার। মিডের রেজাল্ট দিবেন না? আচ্ছা, আমি এটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই, বাকি টিচাররা কি রেজাল্ট দিয়ে ফেলেছে? না, আপনারতে বাকি সবারটা পেয়ে বিজনেস কমিউনিকেশনের দিছে ম্যাম। মানে আমার শুধু আমার কোর্সে বাকি এরকম হয়েছে? ম্যাম আমার হচ্ছে বাকি হয়েছে। মানে আমি জানতে চাচ্ছি যে বাকি কোর্স টিচাররা কি ভাইভাতে কত পেয়েছেন সেটাও জানিয়েছে? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম সবগুলোই পেয়ে গেছি ভাইবা। মানে আউট অফ 30 কত পেয়েছেন এটা জানিয়েছে, এই তো? জি ম্যাম, এটাও জানিয়েছে, ভাইভাতে আর অ্যাসাইনমেন্টে আলাদা কত আসছে এটাও জানিয়েছে ম্যাম। দ্যাটস আ বিগ প্রবলেম, আমি তো এইভাবে দিতে চাই না। কেন ম্যাম? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখবো আমি কিভাবে দিব। আমি হচ্ছে কি আমার যেটা ইচ্ছা, আমি ভাইবার মার্কসটা হয়তো আচ্ছা ঠিক আছে, ওকে, পরেরটা পরে চিন্তা করব। আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কস আজকে পেয়ে যাবেন, আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কস আজকে পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টের মার্কসটা আমি দিয়ে দিব, এটা ভাইবার সাথে অ্যাডজাস্টমেন্ট করে কিভাবে দিব এটা একটু চিন্তার বিষয়। আচ্ছা, সো আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 11 এ চলে গিয়েছি, দেখতে পাচ্ছি না সবাই? সো আমরা আসলে আজকে স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 11. And in this chapter we are going to talk about the public goods and common resources. আমরা এগুলো নিয়ে কথা বলবো। এবং হচ্ছে কি মেইনলি এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ গুডস নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন যে ধরনের গুড ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এবং সেখান থেকে এই গুড গুলো মানে দ্রব্য, হ্যাঁ, সো এই গুড গুলো নিয়ে যে প্রবলেম গুলো অ্যারাইজ হয়, ফার্স্ট প্রবলেমটা আমরা দেখবো হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম, যেটা আপনার রিয়েল লাইফের সাথে খুব বেশি রিলেটেড, এটাই বলছিলাম, ওইটা নিয়ে পড়বো। দেন আরেকটা প্রবলেম পাবো, সেটা হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স, ঠিক আছে? সো এই দুটো প্রবলেম নিয়ে আমরা আসলে এই চ্যাপ্টারে আলোচনা করব। তো এটার জন্য আমাকে এটা একটু জুম করতে হবে, একটু ওয়েট করেন। তো আমরা হচ্ছে গিয়ে সময় দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এই টেবিলটা ড্র করেন। আচ্ছা, এই টেবিলটা ড্র করার আগে তাহলে আমি একটু অপশনটাও দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। স্লাইডটাও তো দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে গিয়ে দুটো প্রশ্ন, এই যে এই জিনিসটা একটু কপি করেন, যে চ্যাপ্টার 11 টাইটেল দেন, চ্যাপ্টার 11 টাইটেল দেওয়ার পর এটা লেখেন যে goods have two characteristics, one is excludability, another is rival in consumption. So according to that actually we're going to classify the goods in this way, যে ছবিটা আমরা এখানে দেখছি এটাই বইয়ের ছবিটা। সো আমরা এখানে দুটোতে ভাগ করব। তো আমরা যখন একটা গুড নিব, মানে একটা গুড অর সার্ভিস নিব, it has two characteristics, one is excludability, another one is rival in consumption. সো এই জিনিসটা কি, এটা নিয়ে আগে আমরা প্রথমে আজকে আইডিয়া নিব, নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে এটার উপর বেসিস করে আমরা গুডকে কিভাবে ভাগ করছি, সেখানে একটা টেবিল দেখবো। এবং দেন হচ্ছে গিয়ে এখান থেকে এই গুড গুলো থেকে যে প্রবলেম গুলো অ্যারাইজ হয়, কিছু প্রবলেম অ্যারাইজ হয়, সেই প্রবলেম গুলো তো আমরা যাব। সো প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখলাম হুইচ ইজ এক্সক্লুডিবিলিটি, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এক্সক্লুডিবিলিটিকে যদি আপনি নাউনে নিয়ে আসেন, তা মানে এটা অ্যাডজেক্টিভ থেকে যদি আপনি নাউনে নিয়ে আসেন, নাউনে নিয়ে আসলে কি হয়, নাউনটা এরকম যে এক্সক্লুড, হ্যাঁ। সো এক্সক্লুড মিন হোয়াট? এক্সক্লুড মিনস আপনি কাউকে একটা বিষয় থেকে সরিয়ে দিচ্ছেন বা তাকে অফ করে দিতে পারছেন, এই সিচুয়েশনটাকে আমরা সাধারণত এক্সক্লুড বলে থাকি, কাউকে অফ করে দেওয়া, অফলোড করা বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। সো এমন যদি হয় যে ইউ হ্যাভ দ্য প্রপার্টি you have the right to exclude someone to using that product or that goods or that services, that's called excludability. আবার বলছি যে আপনার যদি সেই সুযোগটা থাকে, কাউকে আপনি হচ্ছেন গিয়ে এক্সক্লুড করতে পারবেন, আপনি তাকে হচ্ছে তার
ওটাকে কি বলা যায়, তাকে হচ্ছে গিয়ে তার প্রোডাকশন থেকে মানে সে কতটুকু হচ্ছে গিয়ে প্রপার মানে গুডসটা ইউজ করবে, মানে গুডসটার সে কতটুকু হচ্ছে গিয়ে সরি আমি একটু ভুলে বলছি, মানে গুডসটা হচ্ছে কি কতটা প্রপারলি সে ইউজ করতে পারবে, সেখান থেকে আপনি যদি তাকে প্রিভেন্ট করতে পারেন, তাকে তার ইউজিংটা থেকে আপনি যদি তাকে সরাতে পারেন, এই প্রপার্টিটাকে আমি বলে থাকি সাধারণত এক্সক্লুডিবিলিটি। ঠিক আছে, যেমন ধরেন আমি বললাম যে আমার সেলফোন, এখন আমার সেলফোন সাপোজ কেয়ার খুব পছন্দ হইলো, সো কেয়া বললো ম্যাডাম আপনার সেলফোনটা আমি ইউজ করবো, আমি বলবো না এটা তো আমার সেলফোন, দেখেন আমি চাইলে আমার সেলফোনটা ইউজ করা থেকে কিন্তু কেয়াকে প্রিভেন্ট করতে পারি। সো এই প্রপার্টিটাকে আমি বলবো হচ্ছে কি এক্সক্লুডিবিলিটি, মানে টু প্রিভেন্ট সামওয়ান টু ইউজিং দ্যাট প্রোডাক্ট। আর সাপোজ ধরেন সাইফ হচ্ছেন গিয়ে আপনার মার্কেটে গেল আইসক্রিম কিনে নিয়ে আসছে, এখন ধরেন রাসেল বললো যে দোস্ত আইসক্রিমটা খাবো, আর সাইফ বললো যে এটা তো আমার আইসক্রিম, আমার টাকা দিয়ে কিনেছে, এটা আমি খাবো, রাসেল কিন্তু চাইলেও সেটা নিতে পারবে না। এই যে যে প্রপার্টিটা আছে যে সাইফ যে আইসক্রিমটা কিনে নিয়ে আসলো, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সক্লুডিবিলিটি। আবার ধরেন সাইফ বাংলাদেশ রেলওয়ের একটা ট্রেনে উঠলো, ওই দিক থেকে রাসেলও তার সাথে যে একটা রাসেলও তার সাথে গিয়ে হচ্ছে কি ট্রেনে উঠে গেল। সো এখন দেখেন এখানে কি সাইফ রাসেলকে বলতে পারবে এই তুই ট্রেনে উঠতে পারবি না, এটা আমার ট্রেন? এটা কিন্তু সাইফ বলতেও পারে। সাইফ কিন্তু এটা করতে পারবে না, কারণ হচ্ছে কি ট্রেনটা ও ওন করে না। হ্যাঁ ওটা হ্যাঁ হয়তো হাইয়েস্ট ও যেটা করতে, যে টিকিটটা সে কেটেছে সেই সিটটাতে সে রাসেলকে বসে দিতে পারবে না, যে এটা আমার সিট, আর পুরো ট্রেনটাকে কিন্তু সে ওন করতে পারবে না। সে কিন্তু ওইখানে সেক্ষেত্রে সে রাসেল কেন ধরেন কেয়া বা আপন সবাইকে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে, যে হ্যাঁ যার খুশি সে সেটা ইউজ করতে পারবে। So, এই ধরনের ক্যারেক্টারিস্টিকটাকে আমরা বলে থাকি এক্সক্লুডিবিলিটি। দ্যাট মিনস দ্য প্রপার্টি when someone can prevent other people to using that product. Okay, the second option is rival in consumption. হ্যাঁ, বা rivalry যেটাকে আমরা বলে থাকি। So rival in consumption means when someone consumption diminishes or reduce other people consumption of that product. So like ওই যে রাইভাল ইন কনজাম্পশন হচ্ছে যেমন দেখেন সাইফের আইসক্রিম কেন রাসেলকে সে খেতে দিবে না, কারণ সাইফ জানে রাসেল যদি আইসক্রিমটা রাসেলকে একটু দেয় তাহলে আইসক্রিমটা রাসেল পুরোটাই খেয়ে ফেলবে, আর সাইফের কনজাম্পশনের জন্য কোনো জায়গা থাকবে না। সো এই আইসক্রিমটাকে রাইভাল ইন কনজাম্পশন। কিন্তু দেখেন ট্রেনের কথা যদি বলি, ট্রেনটা সাইফও জার্নি করতে পারে রাসেলও জার্নি করতে পারে, ইট ডাজন্ট মিন দ্যাট রাসেল জার্নি করলে সাইফের জার্নিটা কমে যাচ্ছে বা সাইফের ইউটিলিটিটা কমে যাচ্ছে। সো এটা কিন্তু আবার রাইভাল ইন কনজাম্পশন না। আবার ধরেন একটা রোডের কথা বলি, সাইফের একটা স্পোর্টস কার আছে, সো সে একটা ফাঁকা রোড দিয়ে যেতে যাচ্ছে, সো যদি আগে সাইফ চলে যায় স্পোর্টস কারে তাহলে হচ্ছে গিয়ে সে যেটা হবে যে সে রোডটা মানে ভালো মতো পাবে, সুন্দরভাবে ইউজ করতে পারবে। কিন্তু যদি রাসেল তার আগে না যায় তাহলে কিন্তু সাইফ যে ইউটিলিটির যে সুন্দর যে ওপেন ভিউটা পাচ্ছে এটা কিন্তু পাবে না, কারণ রাইভাল ইন কনজাম্পশন। রোড ওপেন ছিল, সাইফ চলে গেছে, যে হচ্ছে কি আগে ওপেন ভিউটা বা ফাঁকা রোডটা পেয়ে গেছে। বা ধরেন একটা পন্ড আছে, সেই পন্ডে সবাই আপনারা ক্লাসে যারা আছেন সবাই ফিশিং করতে পারে, ঠিক আছে, মাছ ধরতে যাচ্ছেন। তো এখন দেখা গেল সে আপনার এখন ক্লাসে যেমন পার্টিসিপেন্ট আছেন 18, আমি ধরে নিলাম যে 18, তো আমি ধরে নিলাম যে ওই পন্ডে হচ্ছে কি ফিশ ছিল 15। তো তাহলে কি হবে, যে আগে যাবে সে মাছ পাবে, ধরেন সবাই একটা একটা করে মাছ নিয়ে আসতে পারবেন। সো ওইখানে ফিশটাকে রাইভাল ইন কনজাম্পশন, মানে ধরেন আগে স্নিগ্ধা চলে গেল তাহলে স্নিগ্ধা একটা ফিশ পেয়ে গেল, তারপরে ধরেন আপন চলে গেল তাহলে সে আপন একটা ফিশ পেলো, কিন্তু দেখা গেল মহুয়া সবার শেষে গেল, যে দেখলো কোনো মাছ নেই, কারণ 15 জন মাছ ফিশিং করে চলে আসছে। এই যে তাহলে এখানে ফিশটাকে রাইভাল ইন কনজাম্পশন, বিকজ মানে অন্য কেউ যদি কনজিউম করে তাহলে এই ক্ষেত্রে আপনার কনজাম্পশন করার পসিবিলিটি বা আপনার দ্রব্যটার জন্য অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে কি রাইভাল ইন কনজাম্পশন। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা মনে হয় দুটো পয়েন্ট লিখেছি খাতায়, তাই না, এক্সক্লুডিবিলিটি এন্ড রাইভাল ইন কনজাম্পশন। জি ম্যাম লিখেছি। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু দ্যাট আমি এখন এই টেবিলটা একটু রিকোয়েস্ট করব সবাইকে ড্র করতে। এখানে যে টেবিলটা হবে এখান থেকে আমরা আসলে ক্লাসিফিকেশন আসবো। সো ইন
horizontal line, it shows the property of rival, and in vertical line, it shows the property is it excludable or not. So when I'm saying yes, it means the product is rival, and no, which means the product is not. Sorry, I'm to spotlight it so that it would be easy for you. So যখনই আমি yes বলছি, which means a horizontal line থেকে, which means it's rival in consumption. When I'm using no, which means it's not rival in consumption. Same thing for excludability. Yes means it's exclude, no means it's not exclude. Okay, you can't exclude, sorry. So according to that, আমি একটু সময় দিই, just 1 minute time দিচ্ছি, আপনারা একটু এই ইমেজটা ড্র করেন। Okay, so I hope everybody draw this table. It's a very easy table, and in this table, just we show some goods like private good, national monopoly, then common resources, public goods. So আপনাকে যেটা হবে যে এটা সম্পর্কে জানতে হবে, এগুলো কি, that's it. এটা খুব ডিফিকাল্ট কিছু তারা। তো চলে আসি যে তার আগে তো তাহলে আমরা রাইভালটাও বুঝেছি, and excludable বিষয়টাও তো বুঝে নিয়েছি। সো আগে টেবিলটা বুঝি, যে দেখেন ফার্স্ট বক্স যেটা আমি দেখতে পাচ্ছি, যেটার উপরে আমি এখন আমার স্পটলাইটটা নিয়ে যাচ্ছি, সেই ফার্স্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যদি হরাইজন্টালি যাই আমরা দেখতে পাচ্ছি যে ইটস ফ্রম রাইভাল এন্ড ফ্রম দ্য বক্স ইয়েস, and it's from excludable from the box yes, which means আমি যখন এই যে এখানে কোন গুডস পেলাম, প্রাইভেট গুডস। so when I'm talking about private goods, which means it's rival in consumption and it's excludable. Okay, then in the next box next to it, that is natural monopolies. So natural monopolies, it comes from in horizontal line, we can see it's come from the rival but no, and in excludable it comes from the yes portion. So for natural monopolies, it's non-rival but excludable in consumption. ঠিক আছে, মানে ন্যাচারাল মনোপলির ক্ষেত্রে কি হবে, একজনের কনজাম্পশন আর একজনের কনজাম্পশনকে কমাই দিবে না, বাট এক্সক্লুড করতে পারবেন চাইলে, মানে একজনকে আর একজনকে এক্সক্লুড, যে না তোকে এটা দিব না ইউজ করতে, এই বিষয়গুলো আসবে। ওকে, লেটস টক অ্যাবাউট কমন রিসোর্সেস। ফর কমন রিসোর্সেস আমরা কি দেখতে পাচ্ছি, ইয়েস ইয়া ইটস রাইভাল ইন কনজাম্পশন, বাট এক্সক্লুডেবলটা থেকে কোনটা থেকে আসছে, নো থেকে আসে, দ্যাট মিন্স ইটস নট এক্সক্লুডেবল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কমন রিসোর্সেস। সো এই ক্ষেত্রে আমরা কিসে যেতে পারি, যে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে যে এই রিসোর্স গুলোর ক্ষেত্রে এ রাইভাল ইন কনজাম্পশন, বাট আপনি চাইলেও কাউকে এক্সক্লুড করতে পারবে না, দ্যাট মিন্স অন্য কারো কনজাম্পশন আপনার কনজাম্পশনকে কমাতে পারে, কিন্তু আপনি চাইলেও কাউকে এক্সক্লুড করতে পারবেন। আচ্ছা, এন্ড লাস্ট বক্স হুইচ ইজ ফর পাবলিক গুডস, ইট কামস ফ্রম দ্য, দেখতে পাচ্ছি কি রাইভাল ইন কনজাম্পশন আমি দেখতে পাচ্ছি নো পোর্শন থেকে আসছে, and public and excludable থেকেও যদি আমি যাচ্ছি আমি সেখানেও নো দেখতে পাচ্ছি। আচ্ছা, বোঝার জন্য আরো একটু সুবিধা বলি, যে কোনো বক্স যখন ধরবেন সেটার হরাইজন্টাল লাইনটা দেখবেন, ভার্টিক্যাল লাইনটা দেখবেন, কোনটা পোর্শন। যেমন আমি পাবলিক গুডস যখন ধরেছিলাম, হরাইজন্টালি যে আমি দেখতে পাচ্ছি যে এটা ইয়েস,
এক্সক্লুডেবল ও ইয়েস, মানে রাইভাল ও ইয়েস, এক্সক্লুডেবল ও ইয়েস। আর পাবলিক গুডস এর জন্য যখন যাচ্ছে আমরা দেখতে পেলাম রাইভালের জন্য নো, এক্সক্লুডেবল এর জন্য নো। সো এইভাবে আমি ডিসিশন মেকিং গুলোতে আসছি যে কিভাবে হচ্ছে। ওকে, সো ফর এখন আসি হচ্ছে কি পাবলিক গুডস। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট, দ্যাট মিনস দিস criteria or sorry, this characteristic, that means rival in consumption and excludability. According to that, goods are four types: private good, natural monopolies, common resources, and public goods. Okay, for your better understanding, let's jump on our book. So in our book, same picture they are showing, just the difference is, মানে আমি ওখানে এটা একটু ক্লিয়ার, এই ইমেজটা নিয়ে ওখানে পেস্ট করেছি, এই জন্য আরেকবার একটু দেখানোর জন্য আমি বলে দিলাম সেম জিনিসটা এইভাবেই কিন্তু বইও ক্লাসিফিকেশনটা করেছে। তো আমরা ওটাই কিন্তু পড়ছি, জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ওইটা একটু দেখিয়ে নিন। তো যেটাতে ছিলাম আমরা দেখছিলাম যে এই টেবিলটা অবশ্যই ড্র করতে হবে। সো ফার্স্ট টাইপ অফ গুডসটাতে যাই। The first type of goods is private goods. So from this table we can see that for private goods, it's come from the area, yes, it's rival in consumption, and yes, it's excludable. Yeah, which means some others people consumption can reduce your availability for the product, and excludable, yes, which means you can exclude someone to using that product. That's that kind of product are called private goods. Say for example, ice cream cones, they are private goods. Yeah, ওই যে আমি সাইফের আইসক্রিমের কথা বলছিলাম, যে সাইফ যখন আইসক্রিম কিনছে ওটা ওনার আইসক্রিম, সো উনি চাইলে কাউকে এক্সক্লুড করে ফেলতে পারছে, yes, you can't consume this. Also, if Russell or Kea or Apon goes for that ice cream, that's rival in consumption, তারা কিন্তু ওই আইসক্রিমটা কনজিউম করে ফেলবে, সো দ্যাট এটা আপনার তখন সাইফের জন্য কিছু থাকবে না। সো এই জন্য সাইফ এটা তার প্রাইভেট থিং, সে কারোর সাথে এটা শেয়ার করবে, এটা তার জিনিস এবং সেই রাইটসটা তার আছে। বা সাইফের ক্লোথ, সাইফের টি শার্ট, এটা সাইফের প্রাইভেট গুডস, ওটা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন, যে ওটা যদি সে হচ্ছে কি আপনকে দেয় তাহলে আপন ওটা নষ্ট করে ফেলবে, এই জন্য সে ওটা আপনকে দিবে না। ম্যাম অনেকদিন দিছি, অনেক ফ্রেন্ডরে দিছি তো। আচ্ছা টি-শার্ট না অনেক। আচ্ছা, আবার এটা হচ্ছে এক্সক্লুডেবল, মানে হচ্ছে কি সাইফ যেহেতু নিজে কিনেছে, সো সাইফ চাইলে এটা আপন বা রাসেল বা তানিম তাদেরকে দিবে না, বলবে না আমি এটা তোমাকে কনজিউম করতে এক্সক্লুড করে ফেললাম, না তুমি এটা ইউজ করতে পারবে না, বিষয়টা এরকম হচ্ছে। আবার আসি কনজাস্টেড টোল রোড। কনজাস্টেড বলতে বোঝাচ্ছে যে যেটা রোডটাতে অনেক বেশি জ্যাম আছে। তো দো কনজাস্টেড টোল রোড মানে কি, যে যে রোডে আপনাকে টোলও পে করতে হচ্ছে, মানে পেমেন্ট করে যে রোডটাতে আমার যেতে হয়। তো সেখানে কি হয় যে এই ধরনের রোডটাতে আপনি এক্সক্লুড, যেটাতে পেমেন্ট করে এই রোডটাতে ঢুকছেন, তার মানে যারা পেমেন্ট করবে না তাদেরকে আপনি চাইলে এই রোডটা কনজাম্পশন করার ক্ষেত্রে এক্সক্লুড করে ফেলতে পারেন, মানে আপনি যে সে যেটা ইউজ করতে পারবে না সেটা করতে পারেন। আচ্ছা, এন্ড রাইভাল ইন কনজাম্পশন বলতে বোঝাচ্ছে এখানেও এটাকে ইয়েস বলছে, বিকজ দেখেন এটা কনজাস্টেড হয়েছে কেন, যেহেতু এটা রাইভাল ইন কনজাম্পশন, সবাই এটা কনজিউম করেছে, সবাই এটা কনজিউম করতে গিয়েছে। তো যখন এটা সবাই কনজিউম করতে গিয়েছে তখন এটা কনজাস্টেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই যে কনজাস্টেড টোল রোড, দ্যাটস অ্যান পারফেক্ট এক্সাম্পল অফ প্রাইভেট গুড। এবার আসে আমাদের পার্সোনাল বিলঙ্গিংস, অল আর প্রাইভেট গুড। আমার সেলফোন, আপনাদের সেলফোন, আপনাদের ক্লোথ, আমার ক্লোথ, এগুলা হচ্ছে আমার পার্সোনাল গুড, আপনার পার্সোনাল, মানে এগুলা হচ্ছে আমরা সবগুলোকে আমরা প্রাইভেট গুডস এর মধ্যে নিয়ে আসবো। এখন আসি সাইফের একটা পার্সোনাল কার আছে, এই যে বলেই দিলাম পার্সোনাল কার, এটা হচ্ছে প্রাইভেট গুডস, যে ওনার কার। সো উনি এটাকে চাইলে কাকে ইউজ করতে দিবে সেটা সে ডিসাইড করতে, সো ইফ হি ওয়ান্টস হি ক্যান এক্সক্লুড সামওয়ান টু ইউজিং দ্যাট প্রোডাক্ট। ম্যাম এটা রিভেল কিভাবে হবে? বুঝিনি ম্যাডাম, কোশ্চেনটা বুঝিনি। রিভেল কিভাবে হবে এটা? রেজাল্ট না, রিভেল এটা কিভাবে ইয়েস হবে? রাইভাল ইন কনজাম্পশন হ্যাঁ ম্যাম। প্রাইভেট গুডের ক্ষেত্রে। জি ম্যাম। আচ্ছা, সাপোজ ধরেন আপনার ক্লোথ, ঠিক আছে, আপনার একটা ড্রেস আছে, ওই ড্রেসটা যদি সাপোজ কাকে দিবেন, স্নিগ্ধাকে দেন ইউজ করতে, যে স্নিগ্ধা ইউজ করো। তো স্নিগ্ধা যখন আপনার ড্রেসটা ধরেন একদম নতুন আড়ং থেকে আপনি একটা দামি ড্রেস কিনে নিয়ে আসছেন, ওটা ফার্স্ট টাইম ইউজ করা যে স্যাটিসফ্যাকশন আপনি যদি স্নিগ্ধাকে দিয়ে দেন, তাহলে কি আপনি ফার্স্ট টাইম ইউজ করার স্যাটিসফ্যাকশনটা পাবেন? না ম্যাম।
সেটা কিন্তু কিছুটা মানে এটা এমন না যে একদম পুরো প্রোডাক্টের কনজাম্পশন নষ্ট করে দিবে, প্রোডাক্টের কনজাম্পশনটাকে রিডিউসও করতে পারে, মানে যতটুকু কনজাম্পশন করে যতটা স্যাটিসফাইড আপনি থাকতেন সেটা থেকে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা ফল করতে পারে। সেটা কিনা ওই যে ওই প্রোডাক্ট, যে যেমন আপনি ক্লোথের ক্ষেত্রে বলতে পারি যে ক্লোথ নষ্ট হবে না, কিন্তু এমন হবে যে ওটা ইউজ করার পরে আপনার যে স্যাটিসফ্যাকশন যতটুকু ছিল সেই স্যাটিসফ্যাকশনটা কিছুটা হলেও কমে গেল, এটা হচ্ছে। কিন্তু ধর ফুডের ক্ষেত্রে যেটা বলতে পারি, ফুড আমি যে আগে কনজিউম করবে সে পাবে, বিষয়টা এরকম। এখন আপনার যে ফুড আপনি ধরেন খাচ্ছেন, এখন এই ফুডটা যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে অন্য কেউ আগে এসে সে কি ভালো অংশটা খেয়ে ফেলবে বা পুরো ফুডটা কনজিউম করে ফেলতে পারে। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ rival in consumption. That means someone else consumption can reduce or diminishes your availability for the product. অন্যর কনজাম্পশন আপনার এই প্রোডাক্টটা পাওয়ার প্রবণতা বা প্রোডাক্টটা কতটুকু পারফেক্টলি কনজিউম করতে পারছেন এটাকে কমাই দিবে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি রাইভাল ইন কনজাম্পশন। Okay, then the second table it shows that is natural monopolies. So natural monopolies, এটা আমরা monopoly মার্কেটটা নিয়ে মনে হয় অলরেডি পড়েছি, এবং in monopoly market we know that there is only one seller. That kind of market is called monopoly market. So this kind of monopoly market will create naturally. So that's why এই মার্কেটের নাম বা সরি এই প্রোডাক্টগুলোর নামও আমি ন্যাচারাল monopoly দিয়েছি। So for natural monopoly it comes from the no portion in rival in consumption, and for excludable it comes from the yes portion. Yes, it's exclude. So for natural monopolies what happen, যে এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এরা হচ্ছে গিয়ে নন রাইভাল ইন কনজাম্পশন। দ্যাট মিন্স সামওয়ান এলস কনজাম্পশন can't reduce your availability for the product, but you if you want you can exclude someone to using that thing. That's called natural monopolies. For example, fire protection. এখন ধরেন আপনার বাসায় কোনো কারণে ফায়ার প্রোটেকশন দরকার, কার বাসা বলো, ধরেন কেয়ার বাসা এখন ফায়ার প্রোটেকশন দরকার, আবার স্নিগ্ধার বাসা এখন ফায়ার প্রোটেকশন দরকার। সো ফায়ার ফাইটার অ্যাভেলেবল আছে। সো ইট ডাজন্ট মিন দ্যাট স্নিগ্ধার বাসায় ফায়ার প্রোটেকশন দিলেই কেয়ার বাসায় ফায়ার প্রোটেকশন দিতে পারবো না। বা কেবল টিভির কথাই বলি, যে ধরেন স্নিগ্ধার বাসায় কেবল লাইনটাও যদি আমি দিয়ে ফেলি, এমন না যে এটা কেয়ার বাসায় কেবল লাইন দিলে বা ইন্টারনেট লাইন দিলে যে কেয়ার অ্যাভেলেবিলিটি কমে যাবে বা স্নিগ্ধার অ্যাভেলেবিলিটি কমে যাবে, এরকম কিন্তু না। সো দে আর রাইভাল ইন কনজাম্পশন। বাট দেখেন তো এক্সক্লুড করতে পারছে না, যে যেমন ধরেন এখানে হচ্ছে কি মহুয়া সে পে করতে চাচ্ছে না কেবল টিভির জন্য, তাহলে যদি সে কেবল চ্যানেল বা ইন্টারনেটের জন্য যদি পে না করে, তাহলে কেয়া বা স্নিগ্ধা চাইলে কিন্তু মহুয়াকে এক্সক্লুড করে ফেলতে পারছে টু ইউজ দ্যাট প্রোডাক্ট, যে না তুমি যেহেতু পে করো নাই তুমি ইন্টারনেট ইউজ করতে পারবে না, তুমি যেহেতু পে করো নাই তুমি কেবল টিভি ইউজ করতে পারবে না, কেবল চ্যানেল যেতে পারবে না। So those are perfect example of natural monopolies. So they are non-rival but excludable. Non-rival বলতে বোঝাচ্ছি যে অন্য জনের ইউজেস আপনার ইউজেস কমাবে না। যেমন ইন্টারনেট আমরা 10 জন ইউজ করলেও আমার এমন হবে না যে আমার ইউজেস কমাই দিতে পারবে, আমি আমার মতো করে ইউজ করতে পারবো। বাট ন্যাচারাল মনোপলি কিভাবে ক্রিয়েট হয়? এটা ন্যাচারালি ক্রিয়েট হয়, এটাই বলছি। এটা আরেকটু উদাহরণ দিতেন, বুঝি না সরি বুঝিনি, আরেকটু উদাহরণ দিতেন যাতে করে আরেকটু ক্লিয়ারলি। আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে স্যার। সো মানে এখানে যেটা এটা ন্যাচারালি ক্রিয়েট হবে, এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন কোনো থাকবে না বা কোনো আদার্স অথরিটি ইন্টারভেনশন থাকবে না, এখানে ন্যাচারালি এটা ক্রিয়েট হবে। সো এটাকে আমরা এই জন্য ন্যাচারাল নামের সাথে ন্যাচারাল এনেছি, ন্যাচারাল মনোপলিস বলছি। আচ্ছা, সো যেটা বলছিলেন যে ন্যাচারাল মনোপলিস দে আর নন রাইভাল, মানে এক্ষেত্রে তারা একজনের ইউজেসটা আর আপনার ইউজেস কমাবে না, বাট এক্সক্লুডেবল, মানে আপনি চাইলেই কাউকে এক্সক্লুড করে ফেলতে পারবেন এইটা প্রোডাক্টটাকে ইউজ করার ক্ষেত্রে। কারণ আর ইন্টারনেটের কথা বলছিলাম, এটা দিয়ে এক্সাম্পলটা দিলে ভালো হয়। যে ধরেন আমরা একটা জোনে গেলাম যেখানে ইন্টারনেট পাওয়া যায়, কিন্তু এটার জন্য পেমেন্ট করতে হয়। এখন সেই জোনে যে যদি আমিও ইন্টারনেট ব্রাউজ করি বা জামিউলও ইন্টারনেট ব্রাউজ করে বা আমার ক্লাসে যে 22 স্টুডেন্টস আছে সবাই ইন্টারনেট ব্রাউজ করছেন, তাতে কি এমন হবে যে আমার ইন্টারনেট অ্যাভেলেবিলিটি কমে যাবে? না, বা সেটা কিন্তু সেটা না, আমি আমার মতো করে ব্রাউজ করতে পারবো, আপনারা আপনাদের মতো করে ব্রাউজ করতে পারেন। দ্যাট মিনস এই ইন্টারনেটে কিন্তু এখানে নন রাইভাল ইন কনজাম্পশন, বাট এখানে আমি কাউকে এক্সক্লুড করতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি না সে ইউজ না করুক। সেটা কিভাবে করতে পারবো? সেটা করতে পারবো হচ্ছে এইভাবে, এই যে পেমেন্ট অপশন দিলে, যে না এটা ফ্রি ইন্টারনেট জোন না, ফ্রি ওয়াইফাই জোন না, এখানে পেমেন্ট করতে হয়, যে পার আওয়ার ধরেন
সাপোজ 5 টাকা। এখন যে পে করবে সে এন্ট্রি নিতে পারবে, যে করবে না সে এন্ট্রি নিতে পারবে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে এটাকে এক্সক্লুড করে ফেলতে পারি। So that's an example of natural monopoly. So এই যে এখানে একটা monopoly অর্থাৎ ওয়ান সেলার টাইপের সেলিং অপশনটা একটাই ইন্টারনেট, এটা কিন্তু ন্যাচারালি ক্রিয়েট হলো, এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন ছিল না। বা দেখেন এখানে থার্ড এক্সাম্পল যেটা বলছে কনজাস্টেড আনকনজাস্টেড টোল রোড। আনকনজাস্টেড মানে এটা এমন না যে এটা খুব জ্যাম, এটা একদমই ফ্রি, রোডটা একদম ফাঁকা, সেই রোডটা আপনি গেলেই হলো। লাইক 300 ফিটের এখন আমরা যে রোডটা দেখি একদম আনকনজাস্টেড। হ্যাঁ, সো এখানে আমি গেলেও বা সাইফের কোনো প্রবলেম নাই, বা সাইফ গেলেও জামিউলের কোনো প্রবলেম, জামিউল গেলে আপনের কোনো কারোর কোনো প্রবলেম নাই, ইচ্ছা মতো আপনারা ঘুরে ঘুরে ফিরে বেড়াতে পারবেন। বাট 300 ফিটের রোডের কিছু জায়গা আছে যেখানে ঢুকতে হলে যে যখনই যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে আমরা যেতে থাকি তখন কিন্তু একটা টোলিং সিস্টেম আছে, ওই টোলটা পে না করলে আপনি কিন্তু ওইদিকে যেতে পারবেন না। সো আপনি যখন টোল পে করবেন তখন যেতে পারবেন, টোল পে করবেন না সো যেতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আনকনজেস্টেড টোল রোড that excludable, yeah, but non-rival in consumption, that's an example of natural monopoly. আচ্ছা, বাকিটা দেখি। এরপরে আমরা থার্ড যে বক্সটা দেখছি, ইটস common resources and it come from rival in consumption, yes portion, and excludable in no portion. Yes, if you raise your hand. Yes sir. ম্যাম রাইভালে কনজেস্টেড টোল রোডসে কিভাবে কাজ করে? আনকনজাস্টেড টোল রোড। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি। আনকনজাস্টেড হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমার কনজাম্পশন আপনার এই রোডের অ্যাভেলেবিলিটি কমাই দিচ্ছে না, বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। আনকনজাস্টেড যেহেতু জ্যাম ফ্রি রোড, ঠিক আছে, সো আমি আমার মতো ইউজ করছি, আপনি আপনার মতো ইউজ করছেন, এমন না যে আমার কারণে আপনি রোডটা ইউজ করতে পারছেন না, যেতে পারছেন না, আপনার মতো কনজাম্পশন আপনি ইউজ করছেন। কিন্তু যখনই টোল মানে এখানে পেমেন্টের একটা বিষয় রাখছি তখন কি এক্সক্লুড করা যাচ্ছে না, যে পেমেন্ট করবে সে এই রোডটা ইউজ করবে, যে পেমেন্ট করবে না সে ইউজ করতে পারবে না। এবার বুঝেছেন? এই জন্য আনকনজাস্টেড টোল রোডস আর এক্সাম্পল অফ ন্যাচারাল মনোপলি। এটাই প্রাইভেট গুড হয়ে যেত যদি হচ্ছে কি কনজাস্টেড টোল রোড হতো। কনজাস্টেড কেন কখন হলো? কারণ হচ্ছে অন্য যত মানুষ ইউজ করবে তত হচ্ছে গিয়ে আপনার রোডটা জ্যাম হবে, আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি মানে রোড ফাঁকা পাওয়ার অ্যাভেলেবিলিটি কমে যাবে। এন্ড এক্সক্লুড আপনি হচ্ছে কি যেহেতু টোল রোড আপনি যদি পেমেন্ট করেন তাহলে আপনি ইউজ করতে পারেন, পেমেন্ট না করলে ইউজ করতে পারবেন না, বিষয়টা এরকম। আচ্ছা, তারপরে যেটাতে আসে সেটা হচ্ছে কি কমন রিসোর্সেস। সো ফর কমন রিসোর্সেস ইট কাম ফ্রম দ্য, যেমন হরাইজন্টালি যে দেখছি যে ইটস ফ্রম দ্য রাইভাল, ইয়া এন্ড রাইভাল পোর্শন, ইয়েস, and from excludable it comes from the no portion. So common resources means they are rival in consumption but non-excludable. Common resources means they are rival in consumption but non-excludable. So এই গুডস গুলোর ক্ষেত্রে কি এটা থেকে আমরা একটা প্রবলেম অ্যারাইজ হয়, ইট নেম ইজ ট্র্যাজেডি অফ কমন্স, সেটা দেখবো এবং এটার জন্য আমরা একটা ভিডিও দেখবো, এই ভিডিওটা আমার খুব পছন্দের। সো ট্র্যাজেডি অফ কমন্স আমরা যাবো, ওটা দেখবো এবং দেন হচ্ছে গিয়ে এটার মানে কমন রিসোর্স থেকে যে প্রবলেমটা অ্যারাইজ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, সো কমন রিসোর্সেস আর দোজ হু আর ইয়েস রাইভাল ইন কনজাম্পশন বাট নন এক্সক্লুডেবল। আগে বুঝে নিই মানেটা কি বোঝাচ্ছে। এর মানে হচ্ছে গিয়ে আপনি কাউকে চাইলে এই প্রোডাক্টটা কনজাম্পশনে এক্সক্লুড করতে পারবে না, যে না তুমি ইউজ করতে পারবে না আমি ইউজ করবো, এই ধরনের প্রপার্টি আপনার নাই, এই ধরনের রাইটস আপনার নাই। বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন মানে আমি ইউজ করলে আপনার ইওর অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমে যাবে, বা আপনি ইউজ করলে আপনার বন্ধুর ওই প্রোডাক্টটা পাওয়ার প্রবণতাটা কমে যাবে। এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে কি কমন রিসোর্সেস, লাইক দ্য ফিশ ইন দ্য ওশান। দেখেন ওশানে এখন আমি একটা ধরেন বিশাল ট্রলার নিয়ে ওশানে চলে গেলাম মাছ ধরতে, আমিও যেতে পারবো। সাইফ একটা বিশাল জাহাজ নিয়ে ওশানে চলে গেল মাছ ধরতে, সাইফকে যাই বলতে পারে ম্যাডাম আপনি আপনার ছোট্ট ট্রলার নিয়ে মাছ ধরতে পারবেন না? না, বিষয়টা এরকম না, আমিও ফিশিং করতে পারবো সাইফও ফিশিং করতে, এটা কেউ কাউকে এক্সক্লুড করতে পারবো না। বাট সমস্যা হচ্ছে সাইফ যে বিশাল যে জাহাজটা নিয়ে চলে গেল, এখন আমরা সবাই ধরেন ছোট ছোট ফিশিং বোর্ড নিয়ে গিয়েছি, তো সাইফ নিয়ে গেছে যে বিশাল একটা জাহাজ, তো বিশাল জাহাজ থেকে যে পরিমাণ বড় জাল ফেলবে তাতে ওই এরিয়াতে যা মাছ ছিল সব ও তুলে নিয়ে চলে গেল, তাহলে কি হলো আমাদের অ্যাভেলেবিলিটি ফর দ্য ফিশ কমে গেল না? আমরা কি ওকে এক্সক্লুড করতে পারবো এটা করা থেকে? না। সো এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলে থাকি কমন রিসোর্সেস। আর একটা পারফেক্ট এক্সাম্পল আছে এনভায়রনমেন্ট।
দেখেন এনভায়রনমেন্ট থেকে, মানে এই যে আশেপাশে যে হাওয়া বাতাস পানি যা দেখতে পাচ্ছি সব হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। এনভায়রনমেন্ট থেকে আমরা কাউকে এক্সক্লুড করতে পারি? অবভিয়াসলি না। বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন। কিভাবে? যে ধরেন আমি এনভায়রনমেন্ট পলিউটেড করে দিলাম, আমি আমার একটা ফ্যাক্টরি বানালাম, ফ্যাক্টরি থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া বের হয়ে আমার পুরা এলাকা পলিউটেড হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? এনভায়রনমেন্টটা নষ্ট করে ফেললাম না? আমি আগে ইউজ করে আগে এনভায়রনমেন্টের 12টা বাজিয়ে দিলাম না? তাহলে কি এটা রাইভাল, মানে আপনার যে ক্লিন এনভায়রনমেন্ট পাওয়ার যে প্রবণতা সেটা কমিয়ে দিলাম না? এইটা। আচ্ছা, সো এটা হচ্ছে কমন রিসোর্সেস ছিল। এরপরে চলে যে লাস্ট ওয়ান, হুইচ ইজ পাবলিক গুডস। ইট কামস ফ্রম দ্য এরিয়া দ্যাট ইজ ইটস নন রাইভাল ইন কনজাম্পশন, নন এক্সক্লুডেবল। মানে এই ধরনের গুডস এর ক্ষেত্রে যেটা হয় যে এটা কাউকে আপনি কাউকে এক্সক্লুডও করতে পারবেন না, আবার অন্য ইউজেস আপনাকে হচ্ছে গিয়ে আপনার ইউজেসটা কমাতেও পারেন। এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে নলেজ। আমি আপনাকে যতই জ্ঞান দেই তাতে কি মানে আমার নিজের জ্ঞান কমবে? না। সো ইটস নন রাইভাল ইন কনজাম্পশন। আপনি যতই জ্ঞানী হন তাতে আমার কোনো অসুবিধাও নাই, তাতে আমার জ্ঞানী হওয়ার প্রবণতাও কমবে না, তাতে হচ্ছে গিয়ে আমার জ্ঞান মানে নলেজ পাওয়ার জন্য যে রিসোর্সেস সেটাও কমে যাবে না। আবার আসে এক্সক্লুডেবল এর ক্ষেত্রে, আমি কি চাইলেই বলতে পারবো যে সাইফ আপনি পড়তে পারবেন না, বা কেয়া আপনি ক্লাসে আসতে পারবেন না, বা স্নিগ্ধা আপনি স্টাডি করতে পারবেন না? এরকম কিন্তু কোনো অপশন আমার কাছে নেই। আমি জাস্ট যেটা বলতে পারি যে হ্যাঁ, হয়তো শরীফকে বলতে পারি যে এটা পড়তেই হবে, এটা করতেই হবে, এরকম। কিন্তু আমি চাইলেও কিন্তু এক্সক্লুড করতে পারবো না। এবং নলেজের বিষয়টা ইটস ওপেন অ্যাক্সেস। সো এই ধরনের প্রোডাক্ট যেগুলো ওপেন ফর অল এন্ড ইটস অ্যাভেলেবল ফর অল, দোজ আর কল্ড পাবলিক গুডস। লাইক ন্যাশনাল ডিফেন্স। ন্যাশনাল ডিফেন্স মানে যে আমরা পুলিশ প্রোটেকশন কিন্তু সবাই আছি, র্যাবের প্রোটেকশন পাচ্ছি, পুলিশ প্রোটেকশন পাচ্ছি, ডিফেন্স প্রোটেকশন পাচ্ছি, বাট দে আর নন রাইভাল। দেখেন পুলিশের প্রোটেকশন এমন না যে আমাকে দিলে সাইফকে দিতে পারবে না, সাইফকে দিলে শরীফকে দিতে পারবে না, এরকম কিছু না। যেই ইউজ করুক না কেন সেখান থেকে সে বেনিফিটেড হবে। আবার এক্সক্লুডেবল এর ক্ষেত্রেও কিন্তু নন এক্সক্লুডেবল। দেখেন এমন না যে আমি চাইলেই শরীফকে বলতে পারবো যে না তুমি এই গুডস তো ইউজ করতেই পারবা না, এরকম করার কিন্তু সুযোগ নেই। এই ধরনের গুডস কে আমরা বলে থাকি পাবলিক গুডস। এন্ড যেটাকে বলা যায় যে গভর্নমেন্ট প্রপার্টি গুলোকে আমরা নরমালি পাবলিক গুডস এর মধ্যে নিয়ে নিই। এবং there is a problem arises from the public goods, it's called free rider problem. So আমরা সেটা নিয়েও আজকে ক্লাসে আলোচনা করব যে what is free rider problem. So still now আমি যতটুকু পড়ালাম এখান থেকে প্রশ্ন আছে কিনা আমি সেটাতে আগে যাই। ম্যাম হুম ম্যাম আমি বুঝতে পারছি ম্যাম জিনিসটা, বাট মানে জাস্ট এইটুক বুঝলে হচ্ছে যে রাইভাল আর এই এক্সক্লুডেবলটা ম্যাম মানে কখন হয় ম্যাম, মানে ইয়েস অর নোটা মানে আমি কোশ্চেনটার ডেপনেসটা ধরতে পারছি না। ম্যাম মানে রাইভাল কখন হবে, এক্সক্লুডেবল কখন হবে আর কি। এখানে রাইভালটা কি মিন করতেছে, এক্সক্লুডেবলটা কি মিন করতেছে? আমি তো জানি ম্যাম রাইভাল মানে হচ্ছে ওয়ালাইকুম শত্রুতা, বা আসসালাম। এক্সক্লুডেবল মানে ম্যাম মানে যেটা যুক্ত করা যাবে না, এই টাইপের কিছু। ম্যাম সরি আমার একটা ফোন আসছিল, আমি ওটা মিউট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি একটা কোশ্চেনটা বুঝিনি, রাইভাল কখন হবে এক্সক্লুডেবল কখন হবে, মানে বুঝিনি কথাটা কি বোঝাচ্ছে। ম্যাম আমি তো জানি ম্যাম রাইভাল মানে শত্রুতা, আর হচ্ছে এক্সক্লুডেবল মানে হচ্ছে ম্যাম যেটা মানে সংযুক্ত করা যাবে না ম্যাম। আচ্ছা এবার এখানে একটু আসি, গুড বলতে আমরা কি বুঝি? ভালো, জি ম্যাম, বেটার। ইকোনমিক্স এ গুড বলতে আমি কি বুঝতেছি? প্রোডাক্ট। প্রোডাক্ট, ইয়েস ম্যাম। সো একটা ওয়ার্ডের যে মিনিং হবে সেই মিনিংটা যে সব জায়গায় আমি সেম ভাবে ইউজ করবো এমন তো কিছু নাই। এখানে ইয়েস ম্যাম। রাইভাল বলতে ইকোনমিক্স এ রাইভাল ইন কনজাম্পশন, এবং এটাও বলেছে রাইভাল ইন কনজাম্পশন, শুধু বলে নাই রাইভাল। সো রাইভাল ইন কনজাম্পশন বলতে বুঝিয়েছে যে আপনি যখন কনজিউম করবেন, মানে মেইন কথা এটাই যে it's a property when someone consumption diminishes my availability for the product, that's called rival in consumption. Excludable মানে হচ্ছে আমি কাউকে এক্সক্লুড করে ফেলতে পারছি যে না তুমি মানে কাউকে সরাই ফেলছি, প্রপার্টি রাইটস আছে আমার যে প্রোডাক্টটা আমি ইউজ করবো, দ্যাট ইজ এক্সক্লুডেবল। আচ্ছা আচ্ছা এখন মানে আমি একটা প্রোডাক্ট, এটা হ্যাঁ এটা কোশ্চেনটা আসলে আমি এই ধরনের একটা কোশ্চেন এক্সপেক্ট করেছিলাম যেটা আপনারা কেউ করেন নাই।
সেটা হচ্ছে আমি এটা এক্সপেক্ট করেছেন যে এইটা প্রশ্ন হতে হবে যে ম্যাডাম একটা প্রোডাক্ট মানে কমন রিসোর্সেস না পাবলিক গুড না প্রাইভেট গুড, এটা আমি কিভাবে বুঝবো? এটা একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ ম্যাম, এটাও বোঝার জন্য হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমেই ধরে আগে গুডটাকে নিয়ে একটু চিন্তা করবেন। যেমন ধরেন আমার সামনে এখন কি আছে, সাপোজ আমি আমার সামনে আমার সেলফোনটাকে দেখতে পাচ্ছি। তো আমি এই সেলফোনটা কি কোন ক্যাটাগরিতে পড়বে এক একটু চিন্তা করতে আগে একটু চিন্তা করে নিতে থেকে আমার সেলফোনটাকে আমি চাইলেই সাইফকে দিব না, বিকজ এটা আমার প্রোগ্রাম। তাহলে এটার মানে কি, এটা একটা হচ্ছে এক্সক্লুড, আমি এক্সক্লুড করতে পারছি, মানে এক্সক্লুডেবল থেকে এটাকে ধরে ইয়েস। আচ্ছা এবার আসি, হ্যাঁ সাইফকে কেন দিব না, কারণ সাইফ আমার মোবাইল ফোন যদি ইউজ করে আমার মোবাইল ফোনের যে ইউটিলিটি আমার কাছে ছিল সেটা আমার কাছ থেকে কমে আসবে। তাহলে রাইভাল ইন কনজাম্পশনও কি ইয়েস হলো, সো দ্যাটস এ প্রাইভেট গুড। আচ্ছা এবার আসি আমার বাসার সামনে আমি রোড দেখতে পাচ্ছি, এই রোডটা আসি, আমি কি চাইলেই আমার যে ক্লাসে যে স্টুডেন্টরা আছেন এখন ধরেন আছেন 24 কে চাইলে এক্সক্লুড করতে পারবো যে এই রোডে দিয়ে কেউ হাঁটতে পারবা না? না, সো ইটস নন এক্সক্লুডেবল। বাট রাইভাল ইন কনজাম্পশন না, দেখেন তো, হ্যাঁ আমার বাসার সামনে রোড, আপনারা যদি সবাই রোডটা দিয়ে হাঁটতে থাকেন তাহলে কি রোডটা কনজেস্টেড হয়ে যাবে না? আমি রোডে যে ফাঁকা হাওয়া বাতাস পেতাম সেটা আমার জন্য কমে যাবে না? সো হ্যাঁ রোডটা নন এক্সক্লুডেবল, বাট এটা রাইভাল ইন কনজাম্পশন, অন্যর কনজাম্পশন আমার এই রোডের যে প্রাপ্যতা, যেটা আমার রোডটার ইউটিলিটি পাওয়ার যে প্রবণতা যেটা সেটা কমিয়ে দিচ্ছে। সো ইটস আ কমন রিসোর্সেস। আচ্ছা সেম রোডটাই যদি আমি হাইওয়ের কথা চিন্তা করি তাহলে এটা পাবলিক গুডস হয়ে যাচ্ছে। কিভাবে? হাইওয়ে এটা নন এক্সক্লুডেবল আর নন রাইভাল ইন, হাইওয়ে এতই বড় যে সেখানে আমরা 10-12 সবাই যে যদি হাঁটাহাঁটি করি তাতেও আমার কোনো সমস্যা হবে না, আমি ফাঁকা রুটই পাবো। সো এইভাবে একটা প্রোডাক্ট দিয়ে ধরে আমাকে চিন্তা করতে হবে যে হোয়াট হ্যাপেনিং দেয়ার, এটা কি রাইভাল ইন কনজাম্পশন না হচ্ছে কি পাবলিক গুডস না প্রাইভেট গুডস। আচ্ছা এরপরে আমরা যেটাতে যাব এটার জন্য আমাকে একটু একটা ভিডিও প্লে করে দেখাতে হবে। সো এই জন্য হচ্ছে গিয়ে আমি সেটাতে যাব। ম্যাম, জি বলেন। ওই যে গ্রাফটা একটু দেখলে আমি আমি আমার রিগার্ডিংটা একটু শেয়ার করতাম যে ভুল আছে কিনা। প্রাইভেট গুড। হ্যাঁ আমি একটু শেয়ার করবো, আমি একটু ইউটিউবে হচ্ছে কি একটা ভিডিও দেখাবো তো আপনাদেরকে। ওকে ম্যাম, ওকে। একটু ওটা একটু ওপেন করে নে, করার পরে হচ্ছে কি আবার ওই স্লাইডে আমি যাচ্ছি। ওকে ম্যাম। চলে আসছে। সো আপনি চাচ্ছিলেন কি স্যার যে ভিডিওটা আবার একটু শেয়ার করব, সরি আমি স্লাইডটা আবার একটু শেয়ার করব? জি ম্যাম, আমি যেটা বুঝছি এটার কি শেয়ার করতাম আসলে আমার রিগার্ডিং এর ভিতরে কোনো ভুল আছে হ্যাঁ কিনা হ্যাঁ এটা। হ্যাঁ বলেন বলেন। নেচার মনোপলিস মিন্স হচ্ছে যেটা নেচার থেকে আমরা পাবো, বা নেচার থেকে যেটা আমরা নেচার থেকে না, মানে এটা বাই ডিফল্ট এটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে আমার কোনো মানে কেউ কিছু করবে না। বাই ডিফল্ট এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। ন্যাচারাল মনোপলিস নামটা দিয়ে আসলে চিন্তা করেন না, আপনি প্রপার্টি গুলো দিয়ে চিন্তা করেন, বাই ডিফল্ট এটা তৈরি হয়ে যাবে। এবং হচ্ছে গিয়ে বাই ডিফল্ট তৈরি হওয়ার পরে এমন জিনিসটা যে আপনি কাউকে এক্সক্লুড করতে পারবেন না, সরি আপনি চাইলে কাউকে এক্সক্লুড করতে পারবেন যে তুমি এটা ইউজ করবা কি করবা না, কিন্তু এটা এমন না যে অন্য কেউ ইউজ করলে যে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে বা প্রোডাক্টের ইউটিলিটি কমে যাচ্ছে, এরকম বিষয়টা আসবে। ঠিক আছে? কমন রিসোর্সেস মিন্স একটা সোসাইটির সবাই ইউজ করতে পারবে এমন রিসোর্সেস। অনেকটা এরকম হয়, কিন্তু আপনি এক্সক্লুড করতে পারবেন না যে সবাই ইউজ করতে পারছে, কিন্তু ইউজ করার বিষয়টা এরকম যে অন্যর ইউজটা কিন্তু আপনার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমাই দিচ্ছে, কিন্তু তারপরে আপনি চাইলে কাউকে এক্সক্লুড করতে পারবেন না যে তুমি এটা ইউজ করো না। এন্ড পাবলিক গুডস হচ্ছে ম্যাম যেটা সরকার কর্তৃক আমরা ইউজ করতে পারবো হ্যাঁ সেইটা অনেকটা সেরকমই, হ্যাঁ সরকার থেকেই যেটা দেয় বা ন্যাচারালি যেই ধরনের রিসোর্স খুব বেশি অ্যাভেলেবল সেগুলো। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু ইনক্লুড এক্সক্লুড যখন চিন্তা করতেছি মাথার ভিতরে আর কি এটা একটু আসতে, এটা মানে এটার যেটা কি বলেছিলাম যে এটা একটু আন্ডারস্ট্যান্ডিংটা হতে একটু সময় লাগে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ার পরে হ্যাঁ মানে এই জাস্ট এই টেবিলটা বা এই প্রপার্টি দুটো মনে রাখতে হবে। সো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার পরে দেখবেন আবার এটা খুব মজা। ঠিক আছে? আচ্ছা ম্যাম। জি জি স্যার। ম্যাম ওই আনকনজেস্টেড মানেটা কি জানো এই ওয়ার্ডটা? আনকনজাস্টেড মানে হচ্ছে জ্যাম, মানে অনেক বেশি গ্যাদারিং যেখানে, সেটাকে আমরা কনজাস্টেড বলি। তাহলে আনকনজাস্টেড মানে হচ্ছে যেখানে গ্যাদারিং নাই। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। ঠিক আছে? আচ্ছা সো এরপরে যেটাতে আমরা চলে যাব দ্যাট ইজ ট্র্যাজেডি অফ কমন্স। সো
ট্র্যাজেডি অফ কমন্সে আমার যেটা হবে যে আমরা এখন দেখবো যে এখানে আসলে আমরা কি বুঝবো সেটা দেখবো। সো ট্র্যাজেডি অফ কমন্সে এই প্রবলেমটা অ্যারাইজ হয় হচ্ছে কি কমন রিসোর্সের কাছ থেকে। যে আমরা কমন রিসোর্সেস কোনটা পেয়েছিলাম? আমরা কমন রিসোর্সেস পেয়েছিলাম হচ্ছে গিয়ে যে এমন এক ধরনের গুডস যেটা কিনা হচ্ছে গিয়ে রাইভাল ইন কনজাম্পশন, মানে অন্য কারোর ইউজেসটা আমার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমাই দিবে, বাট আমি চাইলেও তাকে এক্সক্লুড করতে পারবো না। এই ধরনের গুডসকে আমরা বলেছিলাম হচ্ছে কমন রিসোর্সেস। সো আমরা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা মানে কমন রিসোর্সেস, আমরা এখন এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো যেটাকে আমরা বলছি হচ্ছে কি ট্র্যাজেডি অফ কমন্স, মানে সবারই এই ক্ষেত্রে আমরা ভুক্তভোগী হব। সো এই ক্ষেত্রে আমরা একটু ছবিটা দেখে নিই। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছি যেটা অনেক গ্রিন এবং অনলি 3টা শিপ সেখানে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ফিল্ডটা দেখলাম একটু গ্রে হয়ে শুরু করেছে এবং শিপের সংখ্যা বেড়ে গেছে। আর পরের ফিল্ডটাতে যে দেখলাম এটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। হচ্ছে গিয়ে মানে ফিল্ডে অনেক বেশি শিপ আর ফিল্ডটা একদমই ইয়ে হয়ে গেছে। ম্যাম লাস্টেরটা বাংলাদেশ। হ্যাঁ, তো এখন হচ্ছে কি আমরা একটা ভিডিও দেখবো। যে নিয়ে এটা বলেছেন তিনি একদম পারফেক্ট কথা বলেছেন, স্নিগ্ধা বললেন মনে হয়। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে একটা ভিডিও দেখবো। আমি কেয়া বলছিলাম। কে বলছেন? আচ্ছা, সো আমরা হচ্ছে এখন এটার জন্য একটা ভিডিও দেখবো এবং ভিডিওটা দেখে হচ্ছে গিয়ে মজাও পাবো। আশা করি মজা পাবো। তো আমরা সেই ভিডিওতে চলে যাই। সবাই দেখতে পাচ্ছি? ইউটিউবে যে চলে গিয়েছি আমি। জি ম্যাম। আচ্ছা, আমি এখন একটা ভিডিও প্লে করব আপনাদের সাথে। ভিডিওটা আমরা এখন দেখবো। একটু ফুল স্ক্রিন করে দিলাম। এন্ড সাউন্ড পাচ্ছেন? আচ্ছা, আমি আওয়াজ একটু হচ্ছে জেনে একটু আসতে একটু আস্তে হলো, সাউন্ড একটু পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি একটু আমার সাউন্ডটা বাড়িয়ে নিই, তাহলে সাউন্ডটা বাড়িয়ে নিয়ে আপনাদের সাথে এটা একটু শেয়ার করব। ম্যাম আপনার ইউটিউব ম্যাম মিউট করা ম্যাম। না না, আমি এখন মিউট করেছি। এখন মিউট করেই রেখেছি। আচ্ছা আচ্ছা ma'am। আমি এখন ওটা শেয়ার করিনি। সো আমরা এখন হচ্ছে একটা ভিডিও দেখবো। ইটস অ্যাবাউট দ্য ট্র্যাজেডি অফ কমন্স এবং এই ভিডিওটা দেখলে আসলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, পুরোটাই করব। সো এটা তখন যখন দেখবেন তখন হচ্ছেন কি আপনাদের কাছে ক্লিয়ার হবে। আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং ট্র্যাজেডি অফ কমন্স যে এটা যে আমরা সবাই ফেস করি, এটা আমি খুব বেশি ফিল করি অ্যাজ এ ইকোনমিক্স এর স্টুডেন্ট। আপনারাও একটা সময় এখন শিখবেন যে কিভাবে আসলে ট্র্যাজেডি অফ কমন্সটা আমরা ফেস করে থাকি সেটা সম্পর্কে আইডিয়া পাবো। এটার কারণে যে শুধু আমি একা সাফারার না, আমার পুরো সোসাইটি বা সোসাইটির সবাই সাফারার হচ্ছে, সেটা নিয়ে আমরা এটা দেখবো। আমি একটা ট্র্যাজেডি অফ কমন্স এর উপর ভিডিও মেক করতে চেয়েছিলাম, বাট সমস্যা হচ্ছে আমি অ্যানিমেশন এখন করতে পারি না, আদারওয়াইজ আমিও মেক করতাম। তাহলে আমরা এখন ভিডিওটা দেখি। লেটস সি দ্য ভিডিও। Imagine as a thought experiment that you live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby added each night. So, in order to maximize your supply of food, how many fish should you catch each day? Take a moment to think about it. Assume baby fish grow to full size immediately and that the pond begins at full capacity, and ignore factors like the sex of the fish you catch. The answer? 1. And it's not just you. The best way to maximize every villager's food supply is for each fisherman to take just 1 fish each day. Here's how the math works. If each villager takes 1 fish, there will be 8 fish left overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. If anyone takes more than 1, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. This fish pond is just one example of a classic problem called the tragedy of the commons. The phenomenon was first described in a pamphlet by economist William Forster Lloyd in 1833 in a discussion of the overgrazing of cattle on village common areas. More than 100 years later, ecologist Garrett Hardin revived the concept to describe what happens when many individuals all share a limited resource, like grazing land, fishing areas, living space, even clean air. Hardin argued
that these situations pit short-term self-interest against the common good, and they end badly for everyone, resulting in overgrazing, overfishing, overpopulation, pollution, and other social and environmental problems. The key feature of a tragedy of the commons is that it provides an opportunity for an individual to benefit him or herself while spreading out any negative effects across the larger population. To see what that means, let's revisit our fish pond. Each individual fisherman is motivated to take as many fish as he can for himself. Meanwhile, any decline in fish reproduction is shared by the entire village. Anxious to avoid losing out to his neighbors, a fisherman will conclude that it's in his best interest to take an extra fish, or two, or three. Unfortunately, this is the same conclusion reached by the other fishermen, and that's the tragedy. Optimizing for the self in the short term isn't optimal for anyone in the long term. That's a simplified example, but the tragedy of the commons plays out in the more complex systems of real life too. The overuse of antibiotics has led to short-term gains in livestock production and in treating common illnesses, but it's also resulted in the evolution of antibiotic-resistant bacteria, which threaten the entire population. A coal-fired power plant produces cheap electricity for its customers and profits for its owners. These local benefits are helpful in the short term, but pollution from mining and burning coal is spread across the entire atmosphere and sticks around for thousands of years. There are other examples too. Littering, water shortages, deforestation, traffic jams, even the purchase of bottled water. But human civilization has proven it's capable of doing something remarkable. We form social contracts, we make communal agreements, we elect governments, and we pass laws. All this to save our collective selves from our own individual impulses. It isn't easy, and we certainly don't get it right nearly all of the time. But humans, at our best, have shown that we can solve these problems, and we can continue to do so if we remember Hardin's lesson. When the tragedy of the commons applies, what's good for all of us is good for each of us. TED-Ed is a nonprofit. If you value our work, please consider. So I hope সবাই ভিডিওটা একটু হলেও বুঝেছেন। জি ম্যাম। আচ্ছা, আমি এখন এটা আরেকবার হচ্ছে গিয়ে প্লে করব, ঠিক আছে? আরেকবার প্লে করব। কেন সেকেন্ড টাইম প্লে করছে? সেম ভিডিওটা সেকেন্ড টাইম প্লে করব। সো এটা আরেকবার দেখেন। যে প্রথমবার যে কনসেন্ট্রেশনটা দিয়ে এখানে আমি হচ্ছে গিয়ে এই জন্য সাবটাইটেল দিয়ে দিয়েছি যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। সো সাবটাইটেল দেওয়ার পরে হচ্ছে কি আরেকবার দেখেন, দেখে হচ্ছে গিয়ে দেন আমি আবার স্টার্ট করছি। আবার ভিডিওটা স্টার্ট করলাম। Imagine as a thought experiment that you live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby added each night. So, in order to maximize your supply of food, how many fish should you catch each day? Take a moment to think about it. Assume baby fish grow to full size immediately, and that the pond begins at full capacity, and ignore factors like the sex of the fish you catch. The answer? 1. And it's not just you. The best way to maximize every villager's food supply is for each fisherman to take just 1 fish each day. Here's how the math works. If each villager takes 1 fish, there will be 8 fish left overnight. Each pair of fish produces 1 baby, and the next day, the pond will be fully restocked with 12 fish. If anyone takes more than 1, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. This fish pond is just one example of a classic problem called the tragedy of the commons. The phenomenon was first described in a pamphlet by economist William Forster Lloyd in 1833 in a discussion of the overgrazing of cattle on village common areas.
More than 100 years later, ecologist Garrett Hardin revived the concept to describe what happens when many individuals all share a limited resource, like grazing land, fishing areas, living space, even clean air. Hardin argued that these situations pit short-term self-interest against the common good, and they end badly for everyone, resulting in overgrazing, overfishing, overpopulation, pollution, and other social and environmental problems. The key feature of a tragedy of the commons is that it provides an opportunity for an individual to benefit him or herself while spreading out any negative effects across the larger population. To see what that means, let's revisit our fish pond. Each individual fisherman is motivated to take as many fish as he can for himself. Meanwhile, any decline in fish reproduction is shared by the entire village. Anxious to avoid losing out to his neighbors, a fisherman will conclude that it's in his best interest to take an extra fish, or two, or three. Unfortunately, this is the same conclusion reached by the other fishermen, and that's the tragedy. Optimizing for the self in the short term isn't optimal for anyone in the long term. That's a simplified example, but the tragedy of the commons plays out in the more complex systems of real life too. The overuse of antibiotics has led to short-term gains in livestock production and in treating common illnesses, but it's also resulted in the evolution of antibiotic-resistant bacteria, which threaten the entire population. A coal-fired power plant produces cheap electricity for its customers and profits for its owners. These local benefits are helpful in the short term, but pollution from mining and burning coal is spread across the entire atmosphere and sticks around for thousands of years. There are other examples too: littering, water shortages, deforestation, traffic jams, even the purchase of bottled water. But human civilization has proven it's capable of doing something remarkable. We form social contracts, we make communal agreements, we elect governments, and we pass laws. All this to save our collective selves from our own individual impulses. It isn't easy, and we certainly don't get it right nearly all of the time. But humans, at our best, have shown that we can solve these problems, and we can continue to do so if we remember Hardin's lesson. When the tragedy of the commons applies, what's good for all of us is good for each of us. TED-Ed is a nonprofit. If you value our work, please consider supporting it on Patreon. ওকে সো আমি এটা দুইবার দেখালাম, একটা রিজন আছে। দেখেন, ফার্স্ট টাইম আপনারা যখন এটা দেখেছেন ওটা যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেকেন্ড টাইম দেখা থেকে আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু ভালো মনে হয়েছে না? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে। সো যদি এমন হয় যে দেখবেন এটা আমাদের রিয়েল লাইফেও এরকম হয় যে ধরেন কোনো কিছু বুঝতে পারছেন না, হতে পারে একটা টপিক নিয়ে স্টাডি করছেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে সেকেন্ড টাইম ওটা নিয়ে স্টাডি করবেন। সেকেন্ড টাইম যদি ওটা নিয়ে স্টাডি করতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু খুব ইজিলি সেখান থেকে একটা আউটপুট ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। ঠিক আছে, বের করা যায়। তো ট্র্যাজেডি অফ কমন্স আমরা কি দেখলাম, এখানে একটা ভিলেজার্সদের নিয়ে এক্সাম্পল দিয়েছে, যেখানে আমরা দেখেছিলাম যে একটা ভিলেজে একটা পন্ড ছিল, সেখানে 4 জন ভিলেজার ছিল এবং সেই পন্ডে ফিশ ছিল হচ্ছে গিয়ে 8টা। সো 8 ফিশের 2টা ফিশ থেকে প্রতিদিন একটা করে করে রিপ্রোডাকশন আছে, তো 8টা ফিশ থেকে আমরা রিপ্রোডাকশন হিসেবে 4টা করে ফিশ পাচ্ছি। সো ইন টোটাল হয়ে যাচ্ছে 12 ফিশ। সো এটা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যে তাহলে 12টা ফিশ থেকে যদি আমি 4টা করে প্রত্যেকে একটা করে ফিশ কনজিউম করে তাহলে হচ্ছে কি প্রতিদিনই আমরা একটা করে ফিশ কনজিউমও করতে পারবো, পন্ডে ফিশও থাকবে এবং সেটা হচ্ছে গিয়ে ফিশের অ্যাভেলেবিলিটিও কমে যাবে না এবং হচ্ছে গিয়ে ফিশ মানে সারা বছর আমি মাছ খেতে পারবো, বিষয়টা অনেকটা এরকম হয়ে যাবে। এখন ধরেন এই 4 জনের মধ্যে একজন চিন্তা করলো যে আমি তো কিন্তু পন্ডটার কথা কিন্তু চিন্তা করি, যেহেতু এটা কমন রিসোর্স, এই যে এই ফিল্টার মতন এটা একটা কমন রিসোর্স, সো হুইচ মিন্স ইটস নন এক্সক্লুডেবল, মানে আপনি চাইলেই কোনো ভিলেজার্সকে বলতে পারবে না যে তুমি এই পন্ড থেকে মাছ নিতে পারবে না।
বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন, মানে আমি আগে গেলে আগে মাছ পাবো, পরে গেলে মাছ পাবো না, বিষয়টা অনেকটা এরকম হয়ে যাবে। এবং কেউ এখানে নির্ধারণ করে দিবে না যে তুমি এতটুকু কনজিউম করতে পারবে, এতটুকু কনজিউম করতে পারবে না। তো সবার কাছে হিসেব আছে যে আমি এতটুকু কনজিউম করলে আমার এই প্রোডাক্টটা ভালো থাকবে, ওভার কনজিউম করা যাবে না, বিকজ এটা সবাই বিলং করে। তো আমরা অ্যাজ এ ভিলেজার সবাই জানি যে আমি একটা করে ফিশ কনজিউম করলে ফিশ অ্যাজ ইট ইজ থাকবে এবং এখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি একটার বেশি কনজিউম করে ফেলি তাহলে হবে না। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার অ্যাজ ইট ইজ এটা থাকবে না এবং আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে পন্ডের ফিশ কমতে। সো যেটা হলো যে যখন সব ভিলেজাররা কি করলো, একটা না করে চিন্তা করলো যে একটা মাছ খাবো না, দুটো করে মাছ খাবো। সো তারা কি করলো, দুটো করে মাছ ক্যাচ করা শুরু করলো। সো সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একই দিনে যখন দুটো করে মাছ ক্যাচ করলাম, পন্ডে মাত্র 4টা ফিশ থাকলো। সো 4টা ফিশ, 8টার মধ্যে 4টা ফিশ চলে মানে 12টার মধ্যে আমার 8টা ফিশ চলে গেল, 4টা ফিশ থাকলো, সেখান থেকে রিপ্রোডাকশন আর আগের মতো হলো না। সো একটা সময় পন্ড থেকে মাছই হারায় গেল। সো যখন পন্ড থেকে মাছ হারায় গেল, দেখেন সব ভিলেজার হয়তো দুটো করে ফিশ নেয়নি, কেউ হয়তো একটা ফিশও নিতে পারে, কিন্তু যে ওভার কনজিউম করলো তার জন্য ফিশ শেষ হয়ে গেল, যে লেস কনজিউম করলে তার জন্য ফিশটা শেষ হয়ে গেল। অর্থাৎ এই ট্র্যাজেডিটা সবার জন্যই হচ্ছে গিয়ে সেম ভাবে কিন্তু অ্যারাইজ হলো। সো দ্যাটস কল্ড ট্র্যাজেডি অফ কমন্স। লাইক আমাদের একটা ট্র্যাজেডি অফ কমন্স হচ্ছে কি বুড়িগঙ্গা নদী। দেখেন বুড়িগঙ্গা নদী হচ্ছে কমন রিসোর্স, আমি চাইলেও কাউকে বুড়িগঙ্গা ইউজ করাতে এক্সক্লুড করতে পারবো না, বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন। বিকজ আমি যদি এটা বেশি ধরেন বড় শিপ নিয়ে যদি বুড়িগঙ্গা দিয়ে যাই, তাহলে আমি বেশি রিভারটা ইউজ করতে পারবো, আমি বেশি কনজাম্পশন করতে পারবো, অন্যরা পারবে না, বিষয়টা অনেকটা এরকম হয়। তো দেখেন বুড়িগঙ্গাতে আমরা কি করেছি, আমরা কি কেউ ওয়েস্ট ডাম্প করেছি? করি নাই, কিন্তু কিছু বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো বুড়িগঙ্গার পাশে আছে তারা ওয়েস্টেজ গুলো ডাম্প করেছে। ওয়েস্টেজ গুলো সরাসরি যখন বুড়িগঙ্গাতে ডাম্প করেছে, বুড়িগঙ্গারও তো একটা হচ্ছে গিয়ে সেটাকে ক্যাপচার করার একটা আপনার হচ্ছে গিয়ে আছে, লিমিট আছে। সো বুড়িগঙ্গা সেটাকে হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করতে পারেনি। সো দ্যাট কি হয়েছে, বুড়িগঙ্গা রিভারটা পলিউটেড হয়ে গেছে। এখন যখন পলিউটেড হয়ে গেছে, পলিউশনটা যেমন আমি ওটাকে কোনো ওয়েস্টেজ ডাম্প না করে, পলিউশন না করে আমি এই বুড়িগঙ্গা দূষিত হয়ে যাওয়ার কারণে আমিও এখানে যেভাবে এফেক্টেড, আবার যে ফ্যাক্টরি গুলো, ফ্যাক্টরি ওনার যারা এই কাজগুলো করেছে তারাও কিন্তু সেম ভাবে বুড়িগঙ্গার পলিউশনের জন্য এফেক্টেড হচ্ছে। সো এই ট্র্যাজেডিটা আমাদের সবার জন্য হচ্ছে। সেম থিং এই ছবিটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিপ ইন দ্য ফিল্ড। সো এইরকম আমরা একটা ফিল্ড দেখতে পাচ্ছি, যে ফিল্ডে আমরা ধরে নিচ্ছি যে এই ফিল্ডটা হচ্ছে এমন যে ফিল্ডটা 3টা শিপকে হচ্ছে গিয়ে আপনার ফুড দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। তো এই যে এরিয়াতে এই ফিল্ডটা ছিল, এই এরিয়াতে ধরে নিলাম 3জন পিপল ছিল এবং তাদের 3জনে 3টা করে শিপ ছিল। তো ওনারা দেখলেন যে এই 3টে শিপকে তারা জাস্ট সকালবেলা মাঠে ছেড়ে আসে এবং সারাদিন ওরা ওখানে ঘাস খায়, কোনো পেমেন্ট করতে হয় না, কিছু নাই তাতে। কিন্তু প্রত্যেকটা শিপ থেকে ধরেন তারা প্রতিদিন 100 টাকার বেনিফিট পায়। ধরে নিলাম এটা হচ্ছে, একটা হচ্ছে সাইফের শিপ, আর একটা হচ্ছে গিয়ে কার শিপ বলবো, দাঁড়ান র্যান্ডম যাদের নাম আসবে তাদের নাম দেব। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে মেহেদির শিপ, একটা হচ্ছে সাইফের শিপ, আর একটা হচ্ছে গিয়ে তৌসিফের শিপ। তো 3জনে 3টা ছাগল, ছাগল মাঠে ছেড়ে আসে এরকম। এখন এটার জন্য তাদের 3জনকে সাইফ বা তৌসিফ বা মেহেদিকে কোনো পেমেন্ট করতে হয় না। এখন মেহেদি দেখলো যে এই প্রত্যেকটা শিপ মানে ছাগলগুলো থেকে, শিপ থেকে সে প্রতিদিন হচ্ছে গিয়ে 100 টাকার বেনিফিটস পাচ্ছে। তো মেহেদি চিন্তা করলো আমার তো অনেক টাকা আছে, আমি তো ওদের খাওয়ার জন্য কোনো টাকা খরচ করতে না, আমি একটা জায়গায় 2টা শিপ কেন নিয়ে আসি না, তাহলে আমার 100 টাকার জায়গায় 200 টাকা বেনিফিট হতো। সেম থিংটা তৌসিফও চিন্তা করে যে আমি একটা জায়গায় 2টা শিপ নিয়ে আসি না, যে আমার তাহলে কি আমার বেনিফিট হবে। তো এবং সাইফ এখনো এরকম চিন্তা করে না, সাইফের অত টাকা নেই, সাইফ একটা শিপ নিয়ে পরের দিন মাঠে গেল। পরের দিন মাঠে যেয়ে কি হলো, 5টা শিপ চলে আসলো। এখন আসে এই ফিল্ডের একটা ক্যাপাসিটি আছে। ফিল্ডের ক্যাপাসিটি কি, যে ফিল্ডে যেই গ্রাস গুলো আছে এটা প্রতিদিন এতটুকুই বড় হয় যে এটা মাত্র 3টা শিপকে প্রোভাইড করতে পারে ফুড, এর বেশি শিপ আসলে সে ফুড প্রোভাইড করতে পারবে না। তো যখন ফিল্ডটা দেখতে এরকম হয়ে গেল, তখন দেখেন এই গ্রিন থেকে এটা অনেকটা গ্রে কালার হয়ে গেল, এবং যখন গ্রিন থেকে এরকম গ্রে কালার হয়ে গেল, দেখেন এখানে কিন্তু আমার আর ওরকম অপরচুনিটি নাই যে আমি সেখানে হচ্ছে গিয়ে তাকে আরো বেশি হচ্ছে গিয়ে আমি গ্রেটা এই কারণে হলো কারণ এই ফিল্ড তো 3টা শিপকে খেতে দিতে পারে, মানে মানে ফুড প্রোভাইড করার মতো ক্যাপাসিটি আছে। অতিরিক্ত যে 2টা শিপ চলে আসে তাদেরকে ফুড প্রোভাইড করার মতো ক্যাপাসিটি ফিল্ডের নাই।
সো গেল এক্সেস ক্যাপাসিটি চলে আসলো, সো আস্তে আস্তে গ্রিন থেকে এটা এরকম টার্ন হলো। এরপরে সেকেন্ড দিন যখন যে সাইফ দেখলো যে বাকি সবাই হচ্ছে যে 2টা করে শিপ নিয়ে আসছে, সে একটা নিয়ে আসছে, সেও আরো 2টা শিপ কিনলো। এদিকে মেহেদি চিন্তা করলো যে আরে আমি তো 2টা শিপ নিয়ে 200 টাকা প্রফিট করছি, তাহলে 2টা জায়গায় 4টা শিপ কিনে ফেলি। তৌসিফ ওরকম চিন্তা করলো, সে 2টা জায়গায় 3টা কিনে ফেলো। সো এইভাবে সবাই অতিরিক্ত কনজাম্পশন করতে শুরু করলো। সো ফাইনালি থার্ড ডে তে যে দেখা গেল কি, থার্ড ডে এর পরে শিপটা মানে ফিল্ডটা এরকম গ্রে হয়ে গেল, ফিল্ডে আর কোনো গ্রিন ঘাস নেই, কারণ শিপ গুলোকে তো খেতে দিতে হবে। সো ওরা খেতে যে পুরো আপনার ফিল্ডটাকে নষ্ট করে ফেলো। সো ফোর্থ ডে যদি এরপরে কোনো ডে থাকতো, সেখানে যা দেখা যাচ্ছে শিপ গুলোকে খাওয়ানোর জন্য কোনো কিছুই অবশিষ্ট নাই। সো ফিল্ডটা নষ্ট হয়ে গেছে। আর যে ফিল্ডটা নষ্ট হলো, দেখেন এখানে সবচেয়ে কম পলিউশন করেছে বা সবচেয়ে কম শিপ ছিল হচ্ছে সাইফের। সাইফও যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি শিপ ছিল হচ্ছে কি মেহেদিও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু দেখেন তারা যদি প্রপারলি ইউজ করতো, তাহলে কিন্তু শিপ এই ফিল্ডটা আগের মধ্যে গ্রিন থাকতো, একটা একটা করে শিপ থাকতো, এবং সব সময়ের জন্য তারা কিন্তু ফুড প্রোডাকশনটা তাতে কন্টিনিউ থাকতো। সো ট্র্যাজেডি অফ কমন্স এটাই হয় যে এখানে দেখেন সাইফ চাইলেও মেহেদিকে এক্সক্লুড করতে পারতো না, বা মেহেদি চাইলেও তৌসিফকে এক্সক্লুড করতে পারতো না। কিন্তু একজনের কনজাম্পশন দেখেন আর একজনের কিন্তু কনজাম্পশন কমিয়ে দিচ্ছে। সো রাইভাল ইন কনজাম্পশন কিন্তু হচ্ছে। সো এই কমন রিসোর্সের ক্ষেত্রে এটাই হয় যে ইটস নন এক্সক্লুডেবল বাট রাইভাল ইন কনজাম্পশন। সো একজনের কনজাম্পশন দেখা যায় আরেকজনের কনজাম্পশনটাকে নষ্ট করে ফেলে, কমিয়ে দেয়। তো এই কারণে যেটা হয় যে কমন রিসোর্সের ক্ষেত্রে যদি আমরা এক্সক্লুড করতে পারি না, উই লাভ টু ওভার কনজিউম দ্যাট প্রোডাক্ট। সো যখন ওভার কনজিউম করার কারণে পুরো প্রোডাক্টে আমরা নষ্ট করে ফেলি। সো এটার আর হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে কনজিউম করার মতো কোনো অবস্থাই থাকে না। সো এটাকে আমরা বলছি হচ্ছে কি ট্র্যাজেডি অফ কমন্স। Am I clear to you? জি ম্যাম। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? সো জি এটা ম্যাম। ছিল হচ্ছে কমন রিসোর্স থেকে যে প্রবলেমটা অ্যারাইজ হয় সেটা। এবার চলে যাই পাবলিক গুডস বলে আমরা আরেকটা গুডস পড়েছি, এটা ছিল কমন রিসোর্সের প্রবলেম। সেকেন্ডটা ছিল হচ্ছে কি পাবলিক গুডস, যেটা নিয়ে আরেকটা প্রবলেম হয়। এই প্রবলেমটা আমি বেশি পছন্দ করি। ইটস নেম ইজ ফ্রি রাইডার প্রবলেম। ঠিক আছে? সো ফ্রি রাইডার প্রবলেম, এটার জন্য আবার একটু সময় দেন, আমি আপনাদের সাথে একটা ছবি শেয়ার করব। জাস্ট আমি একটা ছবি শেয়ার করবো, একটা ছবি দিলে দেখালেই বুঝাতে পারবো যে এখানে আসলে কি ঘটছে। আচ্ছা ম্যাম, এই জিনিসগুলো তো সবাই প্র্যাকটিস করে বা জানে, তারপরও আমরা এটা থেকে বের হতে পারি না কেন? এটা কারণ হচ্ছে যে গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই, মানে কোনো রেস্ট্রিকশন নাই তো। এখন ধরেন এই ফিল্ডের কথাই চিন্তা করেন, আপনাকে যদি বলে যে এই সাইজ তুই এত বেশি শিপ নিয়ে আসিস না, আপনি শুনবেন? আপনি বলবেন এটা আমারও প্রপার্টি, তোমারও প্রপার্টি, তো তোমার মতো তুমি ইউজ করো, আমার মতো আমি ইউজ করবো, আমাকে না বলতে আসবে না। যেমন আমি আসি বুড়িগঙ্গা, বুড়িগঙ্গাতে আমরা কাউকে বলতে পারবো যে ভাই আপনি এইভাবে ডাম্প করেন না ওয়েস্টেজ? আমরা কিন্তু জানি কে ওয়েস্টেজ ডাম্প করছে, ঠিক আছে, বা কে হচ্ছে গিয়ে ক্ষতি করছে, সবই জানি, কিন্তু আমরা কি যে বলতে পারি যে ভাই আপনি ডাম্প করেন না? বা ম্যাম আচ্ছা ওইটা অত বড়, আমরা আচ্ছা কনজাম্পশন করতেছি বিধায় তো ওরা আসলে প্রোডাকশনটা করতেছে। মানে মেইন কথা হচ্ছে এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকে না, এই জন্য হচ্ছে ট্র্যাজেডি অফ কমন্স গুলো অ্যারাইজ হয়। এখানে সবকিছু হচ্ছে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। যদি গভর্নমেন্ট স্ট্রিক্ট রুলস নেয়, সেক্ষেত্রে ট্র্যাজেডি অফ কমন্সটা প্রবলেমটা সলভ করা পসিবল। আচ্ছা এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা সাইক্লিং হচ্ছে, এখানে দুইজন সাইকেল চালা যাচ্ছে, সামনে একজন বসে আছে যে কিনা উইদাউট ডুইং এনিথিং সাইকেলটা দিয়ে রান করে চলে যাচ্ছে, মানে সে কিন্তু তার মতো করে চলে যাচ্ছে। বিষয়টা এরকম হচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, সো এবার আসি যে তাহলে আসলে ফ্রি রাইডার প্রবলেমটা কি? ফ্রি রাইডার প্রবলেমটা হচ্ছে, এটার জন্য একটা এক্সাম্পল দেই। ধরে নিচ্ছি যে আমাদের গ্রিন ইউনিভার্সিটি চিন্তা করলো যে ইউনিভার্সিটিটাকে লাইটিং করবে, এই জন্য সব স্টুডেন্টের কাছ থেকে 10 টাকা করে নেবে, 100 টাকা করে নেবে, জান সব স্টুডেন্টের কাছ থেকে 100 টাকা করে নেবে, ইউনিভার্সিটিটাতে একটা লাইটিং করবে, খুব সুন্দর লাইটিং হবে, সেই লাইটিং আপনারা দেখতে পাবেন, আপনাদের বেনিফিটসটা হচ্ছে এটাই। তো যখন লাইটিং করবে, মেহেদি চিন্তা করলো গ্রিন ইউনিভার্সিটিতে লাইটিং করবে, আমারই তো ইউনিভার্সিটি, আমি রাস্তার এই পাশে দাঁড়াইলেই তো দেখতে পারবো যে ইউনিভার্সিটি লাইটিং হচ্ছে, তো এখানে আমার পে করার কি দরকার আছে? ঠিক একইভাবে মনিরও চিন্তা করলো যে আরে ইউনিভার্সিটি তো হ্যাঁ একই জিনিস, লাইটিং তো লাইটিং করলে তো হচ্ছে গিয়ে আমি এখান থেকেই দেখতে পাবো, তাহলে আমার আসলে কি দরকার পড়ছে যে হচ্ছে গিয়ে কষ্ট করে 100 টাকা পে করা?
ঠিক একইভাবে মোকো কিন্তু সেম জিনিসটা চিন্তা করবে যে আমি তো পে না করে লাইটিং দেখতে পাবো, তাহলে আমি কেন 100 টাকা এখানে কষ্ট করে পে করতে যাব? সো নর্মালি যখন হচ্ছে গিয়ে আমরা কোনো পাবলিক গুডস কনজিউম করতে যাই সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা হচ্ছে এরকম যে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে উইদাউট পেইং এনিথিং উই লাভ টু কনজিউম দ্যাট প্রোডাক্ট। That problem is called free rider problem. That means a person he wants to receive the benefits of a good without paying for it. This kind of problem is called free rider problem. আমি যখনই এই ধরনের কিছু হবে সেটাতে আমরা বলবো হচ্ছে কি free rider problem. এটাকে আমরা বলবো হচ্ছে কি free rider problem. যেমন হচ্ছে কি আমি যদি এটার এক্সাম্পল হিসেবে যাই, আমরা কি কেউ মিউজিক ডাউনলোড করার জন্য পেমেন্ট করতে চাই? করতে চাই না। কিন্তু এই যে আমরা যে মিউজিক ডাউনলোড করছি ইললিগ্যাল, না ম্যাম, এটাকে একটা ফ্রি রাইডার প্রবলেমের মধ্যে নিতে পারি। আগে অনেক ক্যাসেট কিনতাম না, সিডি কিনতাম। হ্যাঁ, এখন যখনই এটা অনলাইনে চলে আসে, ফ্রি চলে আসে, যে আমরা জানি যেটা কোনো না কোনো ভাবে আমরা এটা হচ্ছে গিয়ে একসেপ্ট করতে মানে আমি এটা পারচেজ করতে পারবো, তখন কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা চলে আসছে যে এটাকে না পে করে ইউজ করার। তেমনি একটা খুব পারফেক্ট এক্সাম্পল দিই, আমি নর্মালি এরপর থেকে গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছি। গ্রুপ অ্যাসাইনমেন্ট দিলে কি হয়? গ্রুপে কি সবাই কাজ করে? অনেস্টলি বলেন। করে না। ম্যাম করে না। 5 জনের গ্রুপে দেখা যায় যে একজন হয়তো স্লাইড বানায়, আরেকজন হয়তো প্রেজেন্টেশন দেয়, বাকি 3 জন ঘুমায়। তাদেরকে ওই প্রেজেন্টেশনের দিন জোর করে নিয়ে আসতে, এটা হয় না? তো দে আর ফ্রি রাইডার, উইদাউট পেইং এনিথিং দে আর গেটিং দ্য বেনিফিটস। যদি স্লাইড ভালো হয় তারা টিচার বলবো ওয়াও স্লাইড ভালো হয়েছে, প্রেজেন্টেশন ভালো হয়েছে, তারা মার্কস পাবে। আর না খারাপ হলে তারাও সেটা ক্যারি করবে। এরকম যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম। যেমন হচ্ছে কি এই প্রবলেমটা গভর্নমেন্ট বেশি ফেস করে, ফ্রি রাইডার প্রবলেমের কারণে আমাদের গভর্নমেন্ট প্রপার্টি গুলো নষ্ট হয়েছে। যেমন দেখবেন যে বাংলাদেশ রেলওয়ের যে ট্রেন গুলো সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ কি এটা পাবলিক গুড। তো আমি জানি পে করলেও আমি ট্রেনে চড়তে পারবো, পেমেন্ট না করলেও আমি ট্রেনে চড়তে পারবো। তো সাইফ কি করলো? পে করা ছাড়াই ট্রেনে উঠে চলে গেল ফেনী, ঠিক আছে। তারপরে তানিম কি করলো? পে করা ছাড়াই চলে গেল হচ্ছে গিয়ে ধরেন যশোর, বা ধরেন মেহেদি কি বরিশাল। আচ্ছা বরিশাল তো ট্রেন লাইন নেই, বরিশাল আসবে। আচ্ছা সো তারপরে ধরেন তৌসিফ কি করলো? পে করা ছাড়াই চলে গেল হচ্ছে গিয়ে চুয়াডাঙ্গা ট্রেনে করে। আমাদের মধ্যে এই প্রবণতা আছে, ঠিক আছে, যে পেমেন্ট করবো না, কারণ জানি যে আমরা তো পে করলেও তৌসিফ চিন্তা করলে আচ্ছা ঢাকা থেকে সিরাজগঞ্জের ধরেন ঢাকা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত ট্রেনের টিকিটের দাম হচ্ছে 500 টাকা ধরতেছে। আমি ঢাকা থেকে জয়দেবপুরের টিকিট কাটি 30 টাকা, এই এক টিকিটেই আমি চুয়াডাঙ্গা চলে যাবো। সে কি করবে? 500 টাকার টিকিট কাটবে, 30 টাকার টিকিট কেটে ট্রেনে উঠে যাবে। এই যে বিষয়গুলো হয় এগুলো সব ফ্রি রাইডার প্রবলেমের কারণে হয়, বিকজ এটা পাবলিক গুডস। সো আপনি কাউকে এক্সক্লুড করতে পারবেন না যে তুমি এটা ইউজ করবা না। এবং নন রাইভাল ইন কনজাম্পশন, এমন না যে ট্রেনে তৌসিফ বিনা টিকিটে চললেই যে আমি যে ট্রেনে উঠতে পারছি না, আমি যে ট্রেনে কনজিউম করতে পারছি, বিষয়টা এরকম দাঁড়ায়। সো দিস ইজ ফ্রি রাইডার প্রবলেম, ঠিক আছে। সো এই প্রবলেমটা আমরা খুব বেশি ফেস করি। ট্র্যাজেডি অফ কমন্স এ দেখি, ট্র্যাজেডি অফ কমন্স এর জন্য দেখেন উইদাউট ডুইং এনিথিং আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড হয়ে যাচ্ছে, বা আমাদের হচ্ছে গিয়ে প্রবলেম গুলো ফেস করছি, কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে। এগুলো হচ্ছে ফ্রি রাইডার প্রবলেমের একটা এক্সাম্পল। সো দ্যাটস ইট ফ্রম দিস ক্লাস। মানে আজকে আমরা যেটা যেটা পড়ছিলাম, তো এই চ্যাপ্টারটা আমরা আসলে কভার করলাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার 11। আপনাদের বইয়ের চ্যাপ্টার 11টা আমি কভার করে ফেলেছি, এবং এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু বইয়েও আলোচনা করা আছে। সো এখান থেকে আমি আসলে প্রশ্ন করি যেটা যে এক্সক্লুডিবিলিটি কি বা রাইভাল ইন কনজাম্পশন এই বিষয়গুলো কি। তারপরে যে কমন রিসোর্সেস, এটা নিয়ে বইয়ের সেকেন্ড পেজে দেখবেন আছে। ফ্রি রাইডার প্রবলেম নিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা ফায়ার ওয়ার্ক নিয়ে কথা বলা আছে যে গভর্নমেন্ট একটা ফায়ার ওয়ার্ক অ্যারেঞ্জ করতে যাচ্ছে, এবং সেখানে কিভাবে ফ্রি রাইডার প্রবলেমটা অ্যারাইজ হয়, এবং এই ফ্রি রাইডার প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা সলিউশনে দেওয়া আছে, যে গভর্নমেন্ট ইন্টারভেনশন এখানে কিভাবে কাজ করবে। এবং সাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পাবলিক গুডস নিয়ে বলেছে, যেমন বেসিক নিডস, তারপরে হচ্ছে ফাইটিং পভার্টি, তারপরে হচ্ছে ন্যাশনাল ডিফেন্স, এগুলো নিয়ে কথা বলা আছে। তারপরে আছে হচ্ছে কি ট্র্যাজেডি অফ কমন্স। ট্র্যাজেডি অফ কমন্স এর ক্ষেত্রে আমরা আবার একই জিনিস যে কমন রিসোর্স নিয়ে কথা বলেছি, এবং পরবর্তীতে ট্র্যাজেডি অফ কমন্স নিয়ে বলেছি যে কিভাবে ট্র্যাজেডি অফ কমন্স এর কারণে সবাই এটার ক্ষেত্রে এফেক্টেড হচ্ছে। তো এখান থেকে আসলে আমি ব্রড কোশ্চেন করি দুটো, একটা হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম এন্ড ট্র্যাজেডি অফ কমন্স, এই দুটোকে এক্সপ্লেইন করতে বলি নিজের মতো করে একটা এক্সাম্পল দিয়ে বা দুটো এক্সাম্পল দিয়ে। সেটা প্রশ্ন হতে পারে, আর কিছু ছোট প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে এই যে কমন রিসোর্স কি বা পাবলিক গুডস কি বা প্রাইভেট গুডস কি, এরকম।
তো আজকে আসলে আমাদের সময় নেই, সময় থাকলে আমি আসলে ব্রেকআউট রুম ক্রিয়েট করে আপনাদের কাছ থেকে একটা প্রেজেন্টেশনের মতো নিতাম, যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা শুনতাম। যেহেতু আজকে সময় নেই, বাট নেক্সট ক্লাসে আমার এই সময়টা হবে। সো নেক্সট ক্লাসে আমি দেখা যাবে যে 5-10 মিনিট ক্লাস নিই এই আজকের ক্লাসের টপিকের উপর বেসিস করে একটা হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম ক্রিয়েট করবো, এবং সেখানে আপনাদের প্রেজেন্ট মানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা নিব। এবং ওয়ান মোর থিং, আমাদের নেক্সট ওয়েডনেসডে ক্লাস টেস্ট হওয়ার পসিবিলিটি 100%, এবং সেটার জন্য প্রিপারেশন নিতে থাকেন। এবং এই ক্ষেত্রে আমরা অলরেডি 2টা চ্যাপ্টার শেষ করেছি, চ্যাপ্টার 13 এন্ড চ্যাপ্টার 11। নেক্সট ক্লাসে 8টা চ্যাপ্টার শেষ করব। সো এই 3টা চ্যাপ্টারের উপরে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস টেস্টটা হবে। ম্যাম 2টা চ্যাপ্টার রাখেন না। চ্যাপ্টার ম্যাম আমাদের ইজি। সিটির মার্ক কি ম্যাম বেস্ট অন দিবেন নাকি এভারেজ? যদি আপনি 2টা এক্সাম দেন বেস্ট ওয়ান দেবেন। ম্যাম আমাদের সিটি 1 এর জন্য কোশ্চেন করেন প্রক্সিক্যাল দিবেন। হ্যাঁ, সেটা তো এটা নিয়ে তো কথা বলেই ফেলেছি যে কোশ্চেন আমি করব। ম্যাম আমরা আগের সিটিতে কত মার্ক পাইছি এটা কি জানতে পারবো? আমি চেষ্টা করব হচ্ছে এই ফ্রাইডের মধ্যে সব মার্কস ইনপুট দিয়ে দিতে, মানে আপনার ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সবগুলো মার্কস দিয়ে আপনাদের একটা হচ্ছে ম্যাম নেক্সট সিটিতে ম্যাম 2টা চ্যাপ্টার রাখেন নাই যে 11 আচ্ছা, আর একটা 10। পরে ডিসাইড করি, পরে ডিসাইড মানডেতে ডিসাইড করতে হবে। ওয়েডনেসডেতে আমাদের সিটি হবে, এটা প্রিপারেশন রাখি মেন্টালি, সেটাই বলছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো জি ম্যাম, থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।